মোদিজি বদলে গেছিলেন 16-র পরে। স্ট্রাগলটা নিয়ে আমি কোনো কথা বলি না। অনেকে বলে আমি ট্রেনের প্ল্যাটফর্মে শুয়েছি, আরে বাবা আমি বম্বেতে যাবো আর কেউ বলবে এ নাও খাট, এ নাও এটি ভূতের রাজা দিল বর নাকি। দিদি দেখে বললেন যে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমাদের গাড়ি কোথায়, তোমরা বসে যাও। তুমি বলো তো আমি কি করবো, বসবো না? হয় নাকি এবার এটা? মুম্বাইতে গিয়ে গানে সাকসেসফুল ক্যারিয়ার, তারপর হঠাৎ রাজনীতিতে কিভাবে? রিস্ক নিতে আমার খুব ভালো লাগে, চ্যালেঞ্জেস নিতে খুব ভালো লাগে। মাথা নুইয়ে ওইসব কোনোদিন করিনি, করবও না, করিনি, ছেড়ে দিয়েছি। এবং তার সাথে এমপি পদটাও ছেড়ে দিয়েছি। ওখানে আমি ক্রুয়েলটি, ইনসেনসিটিভ আচরণ পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে পিঠ থেকে ছুরি মারা হয়েছে। আর এখানে আমি ভালোবাসা, কম্প্যাশন পেয়েছিলাম, অ্যান্ড সবচেয়ে বড় কথা অ্যাকনলেজমেন্ট ফর দ্য গুড ওয়ার্ক দ্যাট আই হ্যাভ ডান। কলকাতার ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে কাজ খুঁজতে। এই যে এত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এত ছেলেপুলে বেরোচ্ছে, তারা ফাইনালি বাবা মা ঘর সংসার ছেড়ে সবাইকে বাইরে চলে যেতে হচ্ছে। বিশেষ কারণে মিডিয়াতে তো কখনো আমি দেখি না যে নতুন কোম্পানি আসছে বা বেঙ্গল সিলিকন ভ্যালিতে কীভাবে কাজ হচ্ছে, এসব তো আমি কখনো টেলিভিশনকে দেখাতে দেখি না। বিপ্রো, টিসিএস এখানে আরও বড় করছে। আমরা দেখেছি যে 12,000 কর্মী ছাঁটাই করছে, কিন্তু কলকাতায় তারা ইনভেস্ট করছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই বলেছেন ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের নেক্সট আইটি হাব হোক, সেটা তো হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষা এবং বাঙালির ওপর যে আক্রমণ হচ্ছে, এটার বিষয়ে তোমার কি মতামত? বিজেপির প্রতিষ্ঠাতাই তো একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। মুম্বাইতে তো প্রচন্ড নেপোটিজম, কোনো রেফারেন্স না থাকলে মুম্বাইতে খুব একটা কিছু করা যায় না। এটা কতটা সত্যি? বড় ফ্যামিলির ছেলে মেয়েদের সঙ্গে আমাদের একটাই তফাৎ, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আজকে যদি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে ঝালমুড়ি খাওয়ার সাহস কি বাবুল সুপ্রিয় দেখাতে পারবেন? অ্যাকর্ডিং টু ইউ, বেটার প্রশাসককে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় না মাননীয় শ্রী নরেন্দ্র মোদী? আরেকটা জিনিস অন রেকর্ড বলে দিই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। হেনরি গিবসন তার মাস্টার বিল্ডার নাটকে বলেছিলেন, গুড লাক ইজ অলসো আ কোয়ালিটি। আমাদের আজকের অতিথি কি অসম্ভব লাকি, ট্যালেন্টেড, নাকি লড়াই করার প্রবণতা তার মধ্যে এত বেশি এবং বাঁচার প্রবণতা এবং পৃথিবীর সমস্ত রূপরস গন্ধকে এক্সপ্লোর করার প্রবণতা এত বেশি, তাই তিনি একের পর এক স্ফিয়ারে ছুটে গেছেন? আজকের আমার অতিথি বাবুল সুপ্রিয়। বাবুল দা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। তুই যে ইন্ট্রোডাকশনটা দিলে সেটা কি আমার জন্যে? অবভিয়াসলি তোমার জন্যেই। আমি তাই দেখছি যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। বল। ওকে, হ্যাপি টু বি হিয়ার। তোমার পডকাস্ট আমি দেখেছি, ইন্টারেস্টিং কোয়েশ্চেন করো। থ্যাংক ইউ। সো আই হ্যাভ ইনাফ অপরচুনিটি টু ডাক ইফ ইটস আ বাউন্সার অ্যান্ড দেয়ার আফটার ফোর্থ। ঠিক আছে, তাহলে প্রথমে একদম চেনা হাফ ভলি দিয়ে শুরু করি। জীবনে এই স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করা দিয়ে শুরু, ব্যাংকিং সেক্টর, অসম্ভব সিকিওর চাকরি, জীবনটা অনায়াসে শান্তিতে কেটে যেতে পারত। কি এমন পোকা কামড়ালো যে সেই চাকরি পরিত্যাগ করে সরাসরি একটা প্রচণ্ড অনিশ্চিত জীবন খুঁজতে মুম্বাই পাড়ি দেওয়ার কথা মাথায় এলো? দেখো, লাইফটা এমনিতেই রিস্কি। এই যে তুমি চেয়ারে বসে আছো না, যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, আমারও হতে পারে, তাই তো? লাইফ ইন ইটসেলফ ইজ রিস্কি। তো আমার হোয়াটসঅ্যাপের একটা আছে যে ওয়ান লাইফ ওয়ান চান্স জাম্প। তো এই যে তুমি বললে লাক, আমার কাছে লাক ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স ওয়েন অপরচুনিটি মিটস প্রিপারেশন। তো আমি যদি নিজেকে অপরচুনিটি না দিই, আমার ধরো একটা সময় ইচ্ছে ছিল যে আমি ওপেনিং ব্যাটসম্যান হব, ক্রিকেটটা ভীষণ ভালোবাসতাম। তারপরে যখন ভোরবেলা আমি ডন বস্কোতে ট্রেনিং নিতে যেতে শুরু করেছিলাম, তখন আমার মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল যে গানটা আমার বেশি নাকি এটা। তারপর আমার মনে হয়েছিল যে আমার গান গাইবার যে সহজাত ক্ষমতা যেটা, সেটা ক্রিকেটের থেকে বেটার। সেই জন্য ক্রিকেটটা আমি তারপরে খেলেছি একটু আধটু, বাট সিরিয়াসলি আর কখনো নিইনি। বাট গানটা আমার মনে হয়েছিল যে ওটাই হচ্ছে লাক। আমি কি বলবো, ধর্মকর্মে বিশ্বাস করি না। একটা সুপ্রিম বিইং হয়তো আছে, আমি কোনো প্রার্থনা করি না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই না। শুরুর দিকে মা পাঠাতেন, যেতাম। মা একটা পান্না আমাকে জোর করে পড়িয়েছিল, মা মারা যাওয়ার পরেও সেটা আমি খুলিনি। বুধের জন্য? হ্যাঁ, বুধ আমার কাছে সবই কি মঙ্গলে কি এটা বলে যেন, বুধে পা, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। হ্যাঁ, তো তাহলে ঠিকই আছে। বুধের জন্য যদি মা পড়িয়ে থাকে, তাহলে মাও চায় যে আমি যথা ইচ্ছা তথা যা। আমার মন যা চায়, আমার হার্ট যা চায়, আমি সব করি, বিকজ আই জেনুইনলি ফিল দিস ইজ আ স্ট্রেট লাইন। তুমি যে রাস্তায় হাঁটছো সেখানে কোনো ইউটার্ন নেই। তো
তো রিস্ক নিতে আমার খুব ভালো লাগে, চ্যালেঞ্জেস নিতে খুব ভালো লাগে। সিকিউর জবের মধ্যে কি আনন্দ আছে? ওয়ার ইজ দ্য কিক? ওয়াই উইল, অ্যাড্রিনালিনের কথা বলে, ওয়াই উইল দেয়ার বি অ্যাড্রিনালিন সিচুয়েশন? একটা অ্যাবনর্মালিটি যদি না থাকে, একটা ছটপটের ব্যাপার যদি ভেতরে না থাকে, জাভেদ আখতারের একটা ইন্টারভিউ আছে দেখবে, ইফ ইউ আর নট অ্যাবনর্মাল সামওয়্যার ইনসাইড, তাহলে তোমার নতুন কিছু করার, নতুন কিছু ক্রিয়েট করা, সেটা যাই হোক না কেন, ইচ্ছেই করবে না। ডু নট ফিল দ্যাট নিড ফর ইট। তো ঠিক আছে, যদি কেউ বলে মানে আমি অযথা রিস্ক নিই, বা আমার বাবাও বলে, আমার ফ্যামিলিও বলে, বাট আমি তাদের মনে করিয়ে দিই, যখন ব্যাংকে ছাড়ার সময় যখন আমার পাড়াপড়শি বন্ধুরা, ফ্যামিলি সবাই যখন প্রচণ্ড বিরোধ করেছিল, বন্ধুরা অনেকে ট্রোলও করেছিল, তখন তো ট্রোল শব্দটা ছিল না, যাই হোক, তখনও কিন্তু তখনও প্রচণ্ড তখন মানে এটা অ্যাকচুয়ালি পুশ মি টু ডিপ্রেশন। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আমি তখন মনে করিয়ে দিই যে আমি ওদের বলেছিলাম যে দেখো ভাই, আমার তো কোনো ইয়ে নেই, আমি গানের বাড়ির ছেলে, ঠিক আছে, বম্বে গিয়ে ফেল করলে তো আর কাগজে নাম বেরিয়ে যাবে না যে বাবুল সুপ্রিয় বড়াল বম্বে গেছিলেন, ফেল করিলেন। হ্যাঁ, তো আমার কোনো অসুবিধা হবে না, আমি উইলিং টু টেক দিস রিস্ক। সেই জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে আমি বলিয়ে দিয়েছিলাম যে আমি ছুটি নিচ্ছিলাম, ছুটি দিচ্ছিল 6 মাস করে, বিকজ নাহলে বাবার হার্ট অ্যাটাক করে যেত। বাবার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি ধাক্কা খেয়ে ফিরে আসবো। হ্যাঁ, বাট ধরো আমার তখন যখন গেছিলাম আমার 21 বছর বয়স, ধরো 5 বছর পরে যদি বাবা বলে ফিরে এসো, আমি বলছি 5 বছর, 5 বছর 26 বছর বয়সে আমি হাল ছেড়ে দেবো? ওয়াই? সো দ্যাটস অ্যাবাউট ইট। আমার রিস্ক নিতে ভালো লাগে। আর I think that at least try করে হেরে যাওয়া is much more satisfying than to stop yourself from the fear of failing. একদমই শাহরুখ খানের ওই ডায়ালগটার মতো, জিন্দেগি ভর কাশ নেই বলনা চাও। কারেক্ট। সেটা হয়তো অন্যান্য ক্ষেত্রে হতে পারে, কলেজ লাইফে কয়েকটা কাশ আছে, দুর্গাপুজোর আগে কাশ ফুলের ধারে ক্রাশ আছে, হ্যাঁ, কিছু কাশ काश ऐसा होता, तुम होती तो कैसा होता, तुम ये कहती, तुम वो कहती, तुम इस बात पे हैरान होती। और তারপরে তো বম্বে চলে গেলাম, কি বলে, বেকার ছেলের সঙ্গে কেউই নিজের মেয়েকে ইয়ে করতে দিতে চায় না। মুম্বাইতে গিয়ে গানে সাকসেসফুল ক্যারিয়ার, অভিনয়ে একটা সিনেমা চাঁদের বাড়ি, আমরা সবাই চমকে গিয়েছিলাম, বাবুল সুপ্রিয় এত ভালো অভিনয় করেন আমরা জানতাম না। হঠাৎ ওই এলেন, দেখলেন, জয় করলেন টাইপ একটা বিষয় হয়েছিল, এবং তরুণ মজুমদারের অসম্ভব সুন্দর ছবি। তারপর হঠাৎ রাজনীতিতে কিভাবে? তারপরে থাকতে থাকতে তো আমি মানে তারপরে অনেক ছবিতে তো করেছি, সৃজিতের অনেকগুলো ছবি করেছি, কৌশিকদার লক্ষ্মী ছেলে করেছি, শিবুর ছবিতে করেছি পোস্ত, তারপরে মাঝে এই পিগমেলিয়নের ইয়ের ওপরে অববধূ সুন্দরী করেছিলাম, টেলি সিরিয়াল বেশ কয়েকটা করেছিলাম। আমার অ্যাক্টিংয়ের প্রতি একটা বিরাট বড় ঝোঁক ছিল। আমার 2003 সালে ডায়েরিতে এখনও লেখা আছে যে হাউ ইজ ইট পসিবল যে আমি প্রচণ্ডভাবে কিছু একটা চাইছি আর সেটা জীবনে ঘটছে না, এটা হতেই পারে না। সো সামটাইমস ইট হ্যাপেন্স। তো আমি যেটা বললাম, আমি অ্যাস্ট্রোলজারে যাই না, কাল কি ঘটিবে আমি জিজ্ঞেস করি না, পুজো করি না, কারণ আমার মনে হয় ভগবানের ওপর প্রেশার ক্রিয়েট করা হয়। তুমি এটা করে দিলে পাঁঠা বলি দেবো, ওটা করলে সোনার চেন দেবো, এটা করলে ত্রিশূল দেবো, কিচ্ছু দরকার নেই। আমি যাদেরকে আমার দরকার তাদের হোয়াটসঅ্যাপ করি, তারা জবাব দেয়। ভগবানের কাছে আমি গিয়ে দেখেছি, আমার মা যখন মারা যাচ্ছেন অনেক হোয়াটসঅ্যাপ করেছিলাম, কোনো জবাব আসেনি। তো আমি চিরকালই একটু এথিস্ট টাইপেরই ছিলাম, এখনও তাই। আর এই চেয়ে ঘুষ দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, তো একটা সুপ্রিম বিং নিশ্চয়ই আছে, একজন কেউ আছে যে হয়তো কোথাও ইউনিভার্স থেকে চালাচ্ছে। একটা লন্ডনে একজন সায়েন্টিস্টদের একটা কনফারেন্সে একটা জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের মধ্যে কে কে ভগবানকে মানো। তো একজন, বেশ কয়েকজন হাত তুলেছিল, তার মধ্যে একজন সায়েন্টিস্ট হাত তুলেছিল। কে সায়েন্টিস্ট, কে, আমি এসব কিচ্ছু জানি না, কোথায় বলেছিলেন, কেন বলেছিলেন সে আমি জানি না, ওটা বলতে পারবো না। বাট একজন তুলেছিলেন, আমি গল্পটা শুনেছি, পড়েছিলাম, হাত তুলেছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সায়েন্টিস্ট, এত কিছু ইয়ে করেছেন, আপনি ভগবান মানেন? ভগবান মানেন আপনি? বললো হ্যাঁ আমি মানি, বিকজ আমি মনে করি যে আমরা লজ অফ কেমিস্ট্রি, লজ অফ ফিজিক্স, হ্যাঁ, ধরো E=mc², এইসবগুলো, এই যে আমরা জিনিসগুলো যে আমরা করেছি, যে ফর্মুলাগুলো করেছি, এরকম কোনো গ্যারেন্টি আছে যে প্রত্যেক দিন পৃথিবী বা ব্রহ্মাণ্ড ওই নিয়মটা ফলো করেই চলবে ইন দি ন্যানো সেকেন্ডেথ অফ দ্য টার্ম? তাই তো হিগস বসন, ওটা আমাদের সত্যেন্দ্রনাথ বোসের থেকে বোসনটা হয়েছিল। যাই হোক, পয়েন্ট হচ্ছে যে
সূর্য সকালে উঠবেই, সে বিকেলবেলা অস্ত যাবেই, আজ থেকে কতদিন বাদে তোমার মানে গ্রহণ হবে, সেটা একদম মিনিটের হিসেবে, আমি নাসাতে যাচ্ছি না, ওরা তো একদম মানে ন্যানো সেকেন্ডের যেটা বললাম সেই হিসেবে লিখে দেয়। কী করে বলছি আমরা? এটা কোনো কোনো অঙ্ক থেকে, কোনো একটা রিসার্চ থেকে কিছু লজ ফলো করে, তো এই লজটা প্রত্যেক দিন ব্রহ্মাণ্ড ফলো করবে, হু ইজ এনশিওরিং দ্যাট? তো দেয়ার মাস্ট বি সামওয়ান হু ইজ এনশিওরিং। তো সেই রকমই ঘটনা কি ঘটলো যে আকাশে উড়তে উড়তে অদ্ভুতভাবে এমন একজনের সঙ্গে আলাপ হলো? দেখো ভাই, বাবা রামদেবের সঙ্গে মাঝখানের সিটে আমি বসেছিলাম, ডান দিকে ওর সেক্রেটারি সিদ্ধার্থ, বাঁ দিকে রামদেবজি। এটাও গল্পটা সবাই জানে, সিম্পল ব্যাপার। উনি একটা লিস্ট, হাতে একটা লিস্ট ছিল, সেটা দেখে দেখে ফোন করছিলেন, কথা বলছিলেন যে হ্যাঁ এই লড়কা আচ্ছা, ইসকো আপ ট্রাই কর সকতে, এটা এটা করছে। সেই তখন সিদ্ধার্থ রামদেবজির সঙ্গে আলাপ করে দিয়েছিল যে আচ্ছা সিঙ্গার হ্যাঁ, বলিউড মে গাতে। তো উনি খুব অ্যাফেবল, খুব মজা করেন, হাসেন, যেটা আমরা দেখেছি টিভিতে। তো আচ্ছা আপ গানা গাতে हैं? हाँ सर। देखिए जो हीरो लोग যারা আসে, जब वो गलत काम करते हैं, हीरोइन के पीछे भागता है, वो गाना भी हमसे गवा लिया जाता है, तो हम उससे भी ज़्यादा पापी है। तो খুব হাসছিল। তারপরে বাঙালি বলে আমি বলতাম যে आप कपाल भाती बड़ा अच्छा करते हैं, हम लोग बंगाली चोरुई भाती भी बहुत अच्छा करता है। তো এইসব করছিলাম আর কি। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার হাতেই লিস্টটা কিসের? তো বললে দেখো বিজেপি 2014-তে এরকম লড়ছে, তো অনেক এত সিটে তো আমরা কখনো লড়িনি, তো সব জায়গায় দিয়ে দেবো। তো আমরা আমাকে ইয়ে করতে বলেছো, যে অবভিয়াসলি ভেরি ক্লোজ টু বিজেপি, তখন আরও বেশি ছিলেন। তো আমি কিছু কিছু লোককে রেকমেন্ড করছি, তারা যদি ভালো করে তাহলে ওদের হয়তো টিকিট দেওয়া হতে পারে। এই করতে করতে পশ্চিমবঙ্গ, এখানে সিট পাওয়া যেতে পারে না, এটা সেটা নানা রকম আলোচনা চলছে। পশ্চিমবঙ্গের দিকে আমরা খুব একটা বাপিলারিতা দাঁড়িয়েছিলেন, আরও অনেকে করেছিলেন। তো কথা বলতে বলতে আমার কোথাও মনে হয়েছিল যে সামথিং ইজ চ্যালেঞ্জিং মি, যে সামথিং ইজ চ্যালেঞ্জিং মি, ঝিলকে উস পার কুছ হ্যায়, মানে পাঁচিলের ওদিকে কিছু একটা আছে, সেই পাঁচিলটায় উঠে আমায় দেখতে হবে যে সেটা কী মনে হয়েছিল। তা আমি ওনাকে বলেছিলাম যে একটা কাজ করুন, আপনি আমার নামটা লিখে আমাকে কলকাতায় টিকিট দিন, একটা জায়গায় দাঁড় করান, আমি গ্যারেন্টি দিচ্ছি যদি সবাই হেরেও যায় আমি জিতে দেবো আপনাকে, বলেছিলাম। আর যে কহ দিয়া তো কহ দিয়া। তারপর আমি ভুলে গেছি, বললো সেক্রেটারি, বললো ইন্টারেস্টিং লড়কা ইসকা নাম এসব লিখলো, যে হয়ে গেল, চলে গেছি। তারপরে আমি পাওয়াইতে একটা শো করতে যাচ্ছিলাম, এখনও মনে আছে, ফ্লাইওভার দিয়ে ইউটার্ন করে আমি আন্দেরি ফিরছি শোয়ের পরে। সেই সময় রাকেশজির ফোন এলো। রাকেশ মানে স্বামীজি একটা ওই ভারত স্বাভিমান বলে একটা গোষ্ঠী করেছিলেন, যে ওই দিল্লির আমাদের রামলীলা গ্রাউন্ড থেকে যে ওই লাফিয়ে পড়ে পিয়ে হয়েছিল, যে ওকে পড়েছিল, যে কংগ্রেস সরকার যতদিন না যাচ্ছে ততদিন উনি অন্ন স্পর্শ করবেন, এরকম একটা ওয়াদা করেছিলেন উনি। সেই থেকে ভারত স্বাভিমান একটা তৈরি করেছিলেন, তার হেড ছিল রাকেশজি। সে আমাকে হঠাৎ ফোন করলো যে आप ऐसे स्वामी जी को मिले थे, आपने ऐसा बोला कि टिकट देंगे तो मैं लड़ूंगा। तो मैं बोला हाँ बोला था। আমি ভুলেই গেছি তখন, বেশ 15-20 दिन বাদে ভুলেই গেছি। বলো ये आप सीरियस थे क्या? मैं बोला देखो उस वक्त मैंने कह दिया था, तो उनसे तो मजाक नहीं किया, ठीक है मैं बोला था तो बोला था। তো আমি তখন একটুখানি আপনার কোনো এনজিও আছে কি না, আপনার কোনো ক্লাব আছে কি না, কারা আপনাকে সাপোর্ট করবে, আপনার লোক বল আছে কি না, কী না ওটা সেটা অনেক রকম প্রশ্ন করলো। তো আমি বললাম না কিচ্ছু নেই, নাথিং। আর এবং আমি যা গান গেয়ে যা রোজগার করেছি তার 1 পয়সাও খরচা করবো না, পুরো খরচা আপনাদের করতে হবে, এভরিথিং হ্যাজ টু বি স্পেন্ড বাই ইউ। আমি সিট দাঁড়িয়ে জিতে আপনাকে দিয়ে দেবো, এটা আমার গ্যারেন্টি। এই হলো। তারপরে ও বললো नहीं आप तो लोग तो खर्चा तो करना पड़ता है वोट में, आप कुछ नहीं ऐसे। তখন অবভিয়াসলি টিকিট পাওয়ার জন্য আমরা জানি লোকেরা অনেক খরচা করে, নানা রকম খরচা করে, পান ইন্টেন্ডেড। তো আবার ভুলে গেলাম। তারপরে একদিন রাত্রিবেলা প্রায় 11:30টার সময় বম্বেতে ফোন এলো, তো দিল্লির নাম্বার দেখলাম, ল্যান্ডলাইন, তো ধরলাম, এত রাত্রে ফোন এসছে। তো বললো বাউল, হাসছে, कौन बोल रहा है? बोला अरे मैं रामदेव बाबा बोल रहा हूँ। अरे हाँ बोलिए बोलिए, नमस्ते कैसा है? बोले लो बात करो। बोले फ़ोनটা দিয়ে দিল, तो देखलाम हाँ बाबुल मैं राजनाथ सिंह जी बोल रहा हूँ, आपका मैंने सुना पूरी कहानी, बड़ा गजब कॉन्फिडेंस, एकदम वर्बत इंग्लिश में हमारे डायरी लिखी, हमारे लिखा है, बड़ा गजब कॉन्फिडेंस है, तो आप कुछ मत बोलो, हम दिल्ली से अनाउंस करेंगे आपको, हम टिकट दे रहे हैं, आप लड़िए, लेकिन याद है ना वो एक सर वो गारंटीड है। তো দিস ওয়াজ হোয়াট ইট ইজ। আমি পলিটিক্স করে পলিটিক্সে আসিও নি, পলিটিক্সে আমার কোনো কী বলবো কোনো জ্ঞানগম্যই ছিল না। বাঙালিরা পলিটিক্স সম্বন্ধে অ্যাওয়্যার, দ্যাটস এ ডিফারেন্ট থিং,
কলেজ লেভেলে কখনো করিনি। তারপরে ওটা হওয়ার পর আরেকটা গণ্ডগোল হলো, 2টো সিট বাকি ছিল, বাকি সবাইকে টিকিট দেওয়া হয়ে গেছিলো। বাপিলারিকে শ্রীরামপুর দেওয়া হয়েছিল। এবার আমি উত্তরপাড়ায় বড় হয়েছি, হুগলির ছেলে, শ্রীরামপুর কলেজে পড়েছি, ওইখানে আমি সবাইকে চিনি, তারপরে ওটা আমার হোম গ্রাউন্ড ছিল। তো আমাকে রাহুল সিনহা বললেন যে ঠিক আছে তুমি ওটা তো বাপিদা ওখান থেকে লড়ছেন, তুমি একটাই সিট বাকি আছে আসানসোল, ওখান থেকে লড়ো। এবারে আসানসোল আমি চিনিও না, আসানসোল ক্লাবের জন্য গান গাইতে গেছি 2বার, আমার কোনো পরিচিতি নেই, কিছু নেই। তো আমি বললাম যে দাদা এরকম ওটা তো মুশকিল হয়ে যাবে একটু, শ্রীরামপুরটা হলে ভালো হয়। বলে ভালো হয়, আমার চেনা জায়গা, হোম গ্রাউন্ড। তো বললো হ্যাঁ সেটা ঠিকই, ওটা তোমার চেনা জায়গা, করা। আচ্ছা আমি দেখছি, তো আমার বলছি তোমাকে। এবারে অবভিয়াসলি ওরা হয়তো বাপিদাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন যে আপনি বাপিলারি, আপনার তো মানে হোম গ্রাউন্ড বলে এরকম কিছু নেই, আপনি আসানসোল থেকে লড়ুন, আমরা তাহলে বাবুলকে শ্রীরামপুর দিলে ভালো হয়, চান্স বাড়বে। তো আর বাপিদার সঙ্গে আমার ফ্যামিলির রিলেশন আর কি, কারণ আমি এই একটা কাগজে নির্মলচন্দ্র বড়ালের নাতির লিখে দরোয়ানকে দিয়েছিলাম। সেই দরোয়ানকে দিয়েছিলাম বলে সেই কাগজটা গিয়ে অপরেশ কাকু তখন বেঁচে ছিলেন 93-তে, ওনাকে গিয়ে কাগজটা দিয়েছিলেন। ওটা দিতে তখন নির্মলবাবুর নাতি, ডাকো ভেতরে ডাকো। সেই আমার বাপিলারির ভেতরে ঢোকা। তারপরে দুপুরবেলা যখন মানে স্ট্রাগল করছি, তখন গেলে বাপিরা অনেক দেরিতে 3টে-4টের সময় নামতো, কিন্তু আমরা অনেক স্ট্রাগলার সব বসে অপরেশ কাকুর সঙ্গে কথা বলতাম, চেটু বলতাম আমি, ওখানে বসে কথা বলতাম। যাই হোক, তো ফ্যামিলি রিলেশন। তো রাত্রিবেলা ওখানে 3টে-4টে অবধি জাগা হয়। তো বাপিদার ফোন এলো প্রায় অনেক দেরিতে, 1টার পরে। বৌদি ফোন করলো, বললো বাবুল দাদা কথা বলবে, টেনশন। কি? হ্যাঁ দিন। তো দাদা বললো আরে বাবুল, আমি তো শ্রীরামপুরে দাঁড়াচ্ছিলাম, তুমি শ্রীরামপুরে দাঁড়াবে বলছো, তুমি হোম গ্রাউন্ড আমাকে বলেছে, কিন্তু আসানসোল তো ওরে বাবা, আমার পায়েতেও একটু অসুবিধা আছে, অনেক দূর, 250 কিলোমিটার 300 কিলোমিটার দূর, ও অনেক মুশকিল হয়ে যাবে যাতায়াত। তা আমার কেন জানি না মনে হলো যে আরে আমি তো বলেই দিয়েছি সেঞ্চুরি করবো, তখন বলেই দিয়েছি সেঞ্চুরি করবো, তখন অ্যাওয়ে গ্রাউন্ড থেকে করবো। তো বাপিদার মতো লোক, আমি মনে হচ্ছে দাদা আপনি চিন্তা করবেন না, আপনি শ্রীরামপুর থেকে লড়ুন, আমি আসানসোল থেকে লড়ব। তো আমি পরের দিন রাহুলদাকে বললাম যে আমি তো বলেই দিয়েছি আমি যে একটা সিট জিতে দেখাবো, আপনি কোন সিট দিচ্ছেন ডাজেন্ট রিয়েলি ম্যাটার, ঠিক আছে দাদা যখন বলেছেন দাদা শ্রীরামপুর লড়বে, আমি আসানসোল লড়ব, এই ব্যাপার। গেলে এবং জিতেও গেলে, এবং শুধু তাই নয়, পরবর্তীকালে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে আমি জানি না তুমি বহু বছর সেলিব্রিটি ছিলে, বহু বছর মিডিয়া ফেস করেছো বলে, অত ম্যাচিওর্ড প্রেস কনফারেন্স বাংলা বাজারে খুব কম পলিটিশিয়ান করতে পারেন, এবং কোথাও বিরোধী, তোমার কমপ্লিমেন্ট আমি অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, এটা আমি অনেস্টলি বলছি, কারণ বিরোধীকে অপমান না করেও যে নিজের কথাটা খুব ফার্মলি বলা যায়, নিজের স্টেটমেন্টটা অ্যাসার্ট করা যায়, সেটার অনেকগুলো এক্সাম্পল তুমি দিয়েছো তোমার সেই সময়কার ক্যারিয়ারে। তার জন্য হয়তো তোমাকে নিন্দিত হতে হয়েছে। আই ডোন্ট কেয়ার, ঝালমুড়ি কাণ্ড এটা সেটা আমার পার্টিতেই কত লোক গালাগালি করেছে, না বলেছে, কাগজে বলেছে, কিন্তু আমি মনে করেছি যে আমি যেমন জিতে এমপি হয়েছি, হ্যাঁ, বা মন্ত্রী হয়েছি, আমি যেমন রাস্তাঘাটে মানে কী বলবো, আমি যেমন আমার যে চেয়ারটা, সেটার যেমন আমি কী বলবো, আমার তার সেই চেয়ারটা আমি কিচ্ছু নয়, যেটা পার্লামেন্টের যে চেয়ারটা এমপি, যাই হোক, সেই চেয়ারটার যা ডিগনিটি আছে, সেই ডিগনিটিটা থাকা উচিত। কারোকে মানে কি বলবো, অনেক সময় অনেক রকম ঘটে, সেগুলো হওয়া উচিত না। তো আমি যদি চাই যে আমার চেয়ারটাকে রেসপেক্ট করা হবে, তাহলে আই উইল ডেফিনেটলি হ্যাভ টু রেসপেক্ট দ্য চেয়ার উইচ ইজ অন দি আদার সাইড অফ দ্য টেবিল। আমার তার সঙ্গে মতানৈক্য হতে পারে, কিন্তু দুবার তখন আমাদের মমতা ব্যানার্জি দিদি তখন জিতে উনি চিফ মিনিস্টার হয়েছেন, তো ওনার পার্টির বিরুদ্ধে আমি লড়ছিলাম ব্যক্তিগতভাবে। দেখো এখন ফেসবুক এটা সেটা অনেক কিছু লেখা হয়, অনেক কিছু হয়, তো আমি ওনার সঙ্গে বসে ওই অপরচুনিটি আমার হঠাৎ পেয়ে গেছিলাম। স্বচ্ছ ভারত মিশন লঞ্চ হয়েছিল ইয়েতে আমাদের নজরুল মঞ্চে, তো আমি আর জয়ন্ত সিনহা, অবভিয়াসলি প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রচণ্ড ব্যারিকেড করা ছিল, কর্ডন অফ করা ছিল, কোনো গাড়ি দাঁড় করানোর পারমিশন ছিল না, খালি চিফ মিনিস্টার এসেছিলেন, দিদি তখন একটা স্যান্ট্রো গাড়ি সবুজ রঙের চড়তেন যদি ইফ আই এম নট মিস্টেকেন, তো একমাত্র ওনার গাড়িটা আর একটা পুলিশের গাড়ি সাইডে ছিল, বাকি কোনো গাড়ি ছিল না, সব খালি। এবার প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে আমি আর জয়ন্ত সিনহা দাঁড়িয়ে আছি, আমরা গভর্নর হাউসে যাব, ওখানে রাত্রিরে ডিনার ছিল,
তো আমি যেতাম, জয়ন্ত ফিরে যাচ্ছিল, জয়ন্ত সিনহা। তো আমাকে দেখে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে হঠাৎ দিদি দেখে বললেন যে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমাদের গাড়ি কোথায়? আমি বললাম, জয়ন্ত বললো আমি এয়ারপোর্ট যাবো। আমি বললাম যে গাড়ি আসেনি, একটু একটু টাইম আসবে আর কি সব গাড়ি। তুমি বলো তো আমি কী করবো, যে বসবো না, হয় নাকি এবার এটা? তো বসলাম আমি। জয়ন্ত ওর গাড়িটা, ওকে এয়ারপোর্ট যেত, দিল্লি ফিরতো, ও দিল্লি চলে গেল, আমি গাড়িতে বসলাম। পেছনে আমার সঙ্গে পরে আমার আলাপ হয়েছিল, বিশ্ব মজুমদার ছিলেন আর একজন গার্ড, যাই হোক উনি সামনে বসেছিলেন। যাওয়ার পথে ঘড়ি দেখে বললেন যে রাজভবনে তো আরও টাইম লাগবে, তুমি কলকাতায় এরকম কোথাও পাবে না, চলো অন্য কিছু না খেয়ে ঝালমুড়ি খাবে। বলে ভিক্টোরিয়ার সামনে উনি আমার ঝালমুড়ি খাওয়ালেন যারা এসেছিলেন সবাইকে। তো আমি তার আগে ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, যে আমার 4টে বিষয় ডিসকাস করার ছিল। আমার যে IAS PS পার্সোনাল সেক্রেটারি, যেটা প্রত্যেক মন্ত্রীর থাকে, PS, সেটা আমি বেঙ্গল কাডারের কারোকে একজন চেয়েছিলাম, যাতে বাংলায় যেহেতু আমাকে বেশি কাজ করতে হবে, যাতে এটা আমি আসানসোল যেহেতু বাংলায় চেয়েছিলাম, তো সেইটা আমার যাকে বেঁচেছিলাম আমি, সেই পারমিশনটা আমাকে নিতে হতো। 2 হচ্ছে বন্দারু দত্তাত্রেয় তখন লেবার মিনিস্টার ছিলেন, আমি চেয়েছিলাম, এসিক নগরে আমি ছিলাম, থাকতাম, আমার ওইটার প্রতি একটা সফট কর্নার ছিল। আসানসোলে একটা এসিক হসপিটাল ছিল, ESI হসপিটাল ছিল, তো সেইটা আমার মনে হয়েছিল যে ওটা একটু ভাঙাচোরা অবস্থায় আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা আরও ভালো করে একটু, ওটা বলতে পারো আমার গিফট ব্যাক টু এসিক, মানুষের জন্য হসপিটাল। তো উনি আমায় বলেছিলেন যে আমি 5 কোটি টাকা দেবো, ঠিক আছে তুমি হসপিটালটা বানাও। তো আমার কিন্তু এই টাকাটা তখনই আসবে যদি রাজ্য সরকার যদি এই চিঠিটা লিখে যদি সেন্টারে পাঠায় যে আমাদের এই হসপিটালটার জন্য এই টাকাটা দিতে হবে, সেই রিকোয়েস্টটা গেলে তার এগেনস্টে এই অনুদানটা দেওয়া হবে। তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি এই চিঠিটা একটু লিখে দেন বন্দারু দত্তার থেকে, তাহলে এই 5 কোটি টাকা আমি ওনাকে দিয়ে স্যাংশন করিয়ে নিচ্ছি, ওটা আমি পেয়ে যাব। 3rd and 4th ম্যাটারটা ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি হেঁটে প্রধানমন্ত্রীর দপ্তরে গেছিলাম, নৃপেন্দ্র মিশ্রকে বলেছিলাম যে প্লিজ বলুন, আমি দেখা করতে এসেছি। আমি বলেছিলাম যে বহুদিন ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ হয়ে আছে, তো আমাকে আপনি দায়িত্ব দিন। তখন আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, MOS, আমাকে দায়িত্ব দিন, আমি এটা শেষ করব। করেছি তো। তার নিচে ওই মিটিংয়েতে আমি দিদির সঙ্গে দত্তাবাদের এনক্রোচমেন্ট, বাকি সমস্ত এনক্রোচমেন্ট, গঙ্গার ধারে যেখানে টানেল বোরিং মেশিন TBM, সেই টানেল বোরিং মেশিনটা গঙ্গার ওপাশ থেকে বেরোলে কোথায় সেটাকে রাখা হবে, সেটা পোর্ট ট্রাস্টের জমি হবে কি সরকারি জমি হবে, কোথায় সেটা রাখা যায়, এইসবগুলো সব যে লকজ্যামগুলো ছিল। একটা ডাইভারশন চেয়েছিলেন ওরা সরকার থেকে, ওই যেটা আমাদের অরিজিনাল ছিল সেখান থেকে এসপ্ল্যানেড ঘুরে ওই লালদিঘি হয়ে একটা ডাইভারশন চেয়েছিলেন, তার জন্য প্রায় 1700 কোটি টাকার মতো খরচা বাড়ছিল। এবং ওই রাস্তাটায় করতে গেলে 3টে হেরিটেজ বিল্ডিং আসছিল, একটা হচ্ছে কারেন্সি বিল্ডিং, আরেকটা হচ্ছে একটা সিনাগগ ছিল, আরেকটা কি আসছিল, 3টে। তো তখনকার নিয়ম অনুযায়ী কোনো হেরিটেজ বিল্ডিংয়ের 50 মিটারের মধ্যে কোনো রকমের মাটি কোড়ার কাজ, 50 না 100 মিটারের মধ্যে কোনো মাটি কোড়ার কাজ ইত্যাদি করা যাবে না। কাজে ওই রাস্তাটাতে যদি দিদি অ্যাডামেন্ট হতেন যে ওই রুটটা করতেই হবে, থ্রু এসপ্ল্যানেড করতে হবে ইস্ট ওয়েস্ট মেট্রো, তাহলে ওটা হতোই না। তো আমি ওটা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম, কিন্তু এনক্রোচমেন্ট যেখানে যেখানে হয়েছিল উনি ববিদাকে বলেছিলেন যেগুলো তাড়াতাড়ি করে দে। ববিদা সুজিতদার সঙ্গে কথা বলেছিল, আমার মনে আছে, ওইখানে আমি দত্তাবাদে ঢুকেছিলাম, ভেতরে আরও যেখানে যেখানে এনক্রোচমেন্ট হচ্ছিল সব মন্ত্রীরা আমাকে হেল্প করেছিলেন, আমি ওইগুলো সলভ করতে পেরেছিলাম, ওইগুলো দত্তাবাদের ইস্যুটা। ওয়েন ইট কামস টু এই যে এক্সট্রা যে রাস্তা দিয়ে আমাকে বলা হয়েছিল যে না ওটা করতেই হবে, যে করে ওটা না করলে ইস্ট ওয়েস্ট মেট্রোর কোনো দাম থাকবে না, শিয়ালদা আর ওইটার যে কানেকশানটা দরকার ছিল, তো ওই ডাইভারশনটা দরকার। তো তখন মহেশ শর্মা ছিলেন আমাদের কালচার মিনিস্টার, ASI, ওদের সঙ্গে কথা বলে ওই অফিসারদেরকে আমি কনভিন্স করলাম। এখন যে সমস্ত নতুন টানেল বোরিং মেশিন হয়েছে তারা তো শহরের নিচে দিয়ে, বিল্ডিংয়ের নিচে দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন শহরে সারা বিশ্বে, এবং কাজটা করছিল জার্মান একটা সংস্থা। ওই লটা চেঞ্জ করা হয়েছিল এবং তারপরে ওই জায়গাগুলো খোঁড়ার পারমিশন পাওয়া যায়, তারপরে ওইখান দিয়ে ডাইভারশনগুলো হয়েছিল। তো আমি তো মানুষের কাজ করছি ভাই, ওখানে আমি যা করেছি একদম ঠিক করেছি, রিয়েলি ডোন্ট কেয়ার। আর দেখো দিলীপদার সঙ্গে আমার তাতে পার্টিতে অনেক কিছু হতো, আমি কাজটা কেন করব না, লিফট
উত্তরপাড়ায় থাকতাম বালি হল্ট, বালি হল্টটা বোধহয় বালি স্টেশনের ওপর ছিল, আর ওটা বালি ঘাট ছিল বোধহয় গঙ্গার ধারে। এটা সেখানে প্রায় অনেকগুলো 50-এর ওপর সিঁড়ি উঠতে হতো, আমরাও উঠতাম এবং আমার মায়ের পায়েতে আর্থ্রাইটিস ছিল, অনেকের প্রচুর কষ্ট হতো বয়স্ক লোকেদের। তো আমার মনে হয়েছিল যে ওখানে আমি একটা লিফট করব। তো সেটা আমি পীয়ূষ গোয়েলের থেকে আলাদা করে স্যাংশন নিয়েছিলাম 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা, 1.5 কোটিতে কাজটা হয়ে গেছিলো। সেটার জন্য আমি ম্যাডাম মানে দিদির থেকে আমি পারমিশন চেয়েছিলাম, আমি পারমিশন পেয়েছিলাম যে জমির ওপর ওটা করতে হবে। তো আই ডিড ওয়ার্ক ফর দ্য পিপল ইভেন ইন আসানসোল। আমি এখনও গেলে মানুষ প্রচণ্ড করে, ওখানে যে ফ্লাইওভার হয়েছিল, সব কিছু হয়েছিল, একটা জায়গা থেকে আমি নিষ্ঠুরতা পাচ্ছি। প্রচণ্ড ভালো কিছু করার পরেও আমি যেটা ডিজার্ভ করি বলে সবাই মনে করে, সেটা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে। হ্যাঁ, তো আমি তো আই ওয়াজ অলরেডি আ নোন পারসন। ভাই, আমার সেলফ রেসপেক্টে আঘাত করার বা হিউমিলিয়েটেড করার কোনো সুযোগ আমি কারোর কাছে কোনোদিন করিনি। মাথা নুইয়ে করা ওইসব কোনোদিন করিনি, করবও না, করিনি। ওখানে আমি ক্রুয়েলটি মানে ইনসেনসিটিভ আচরণ পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে পিঠ থেকে ছুরি মারা হয়েছে এবং তাতে আমার পার্টির লোকেরাই যুক্ত, তারাই রসগোল্লা পার্টি করেছে। আর এখানে আমি ভালোবাসা, কম্প্যাশন পেয়েছিলাম, অ্যান্ড সবচেয়ে বড় কথা অ্যাকনলেজমেন্ট ফর দ্য গুড ওয়ার্ক দ্যাট আই হ্যাভ ডান। আর যে টেবিলে তোমাকে অনেক খাবার সাজিয়ে দিয়েছে, কারো বাড়িতে গেলে দারুণ খাবার সাজিয়ে দিয়েছে, মন্ডা মিঠাই সব আছে, কিন্তু ইজ্জত, রেসপেক্ট বা ভালোবাসা নেই, এরকম যদি কোনো টেবিলে কোনোদিন বসো না, উঠে চলে যাবে। চেয়ারও তোমার দরকার নেই, টেবিলের ওপর যে খাবার সেটাও দরকার নেই। চেয়ার, এমপি পদ সেটাও আমি ছেড়ে দিয়েছি। অনেক ছিল, অনেক তার পার্কস ছিল, আরও 2 বছর আমার বাকি ছিল, অনেক পার্কস ছিল, মাসে 2.5 লক্ষ টাকা মাইনে ছিল। হ্যাঁ, দানে দেখলে সেটা হয়তো কিছু নয়, কিন্তু পাবলিকের টাকা তো ছিল, ছেড়ে দিয়েছিলাম। আমার ভবিষ্যৎ কী আমি তো জানতাম না, আমি তো ছেড়ে দিয়েছিলাম। আমি মনে করি যে ওটা ক্রুয়েলটি ছিল, দ্য কাইন্ড অফ ট্রিটমেন্ট দ্যাট দিয়ে। আবার অনেকে বলবে কি মন্ত্রী ছিল না, এমপি হিসেবে কি কাজ করা যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু আমি তো এমপিশিপের নিয়ে কথা বলছি না। আমি বলছি যে আমি যে কাজগুলো করেছি, অবভিয়াসলি তুমি তোমার পদোন্নতি নিশ্চয়ই চাও, তার মধ্যে না পদোন্নতি চাও, সেটা চাওয়ার মধ্যে বা সেই অ্যাম্বিশনটা থাকার মধ্যে তো কিছু অন্যায় নেই। হ্যাঁ, সে গিয়ে তার সিক্রেটগুলো বলে দিচ্ছে বা ওই বিভীষণের কাজ করছে না, সেটা আলাদা কথা। সেটা আমি কোনোদিন করিনি, আমাকে কখনো করতে বলাও হয়নি। এমনিতেই পলিটিক্স কমপ্লিটলি থ্যাঙ্কলেস জব। তো সেই সময় যখন আমি ছেড়ে দিচ্ছি, ডেরেক আমার বন্ধু একদিন এমনি দুপুরবেলা দিল্লিতে এসেছিল বাড়িতে, তো সেখানে এসে কথা হতে হতে হঠাৎই ও বললো যে এরকম অভিষেক বলেছে উনি চাইছেন তুমি তৃণমূল জয়েন করো, তুমি বাংলার হয়ে কাজ করো। এবং যখন ওই নতুন মন্ত্রীদের নাম অ্যানাউন্স হচ্ছে, আমাকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, সেই সময় দিদির একটা প্রেস কনফারেন্স চলছিল। তো সেই সময় খবরটা এসেছিল, তখন ওই প্রেস কনফারেন্স আমার কাছে রাখা আছে। উনি তখন ওই প্রেস কনফারেন্সে বলেছিলেন, বাবুল তো ভালো কাজ করে, ওকে কেন সরিয়ে দিল, এটা উনি বলেছিলেন তখন। আমার মনে হয়েছিল যে উনি যেটা বলছেন যে রিটায়ার্ড হার্ট, তোমার যে এক্সপিরিয়েন্স হয়েছে 8-9 বছরের অ্যাজ আ সেন্ট্রাল মিনিস্টার হিসেবে, ডোন্ট স্পয়েল ইট, ইউ জয়েন তৃণমূল অ্যান্ড ওয়ার্ক ফর দি পিপল। এবং গান নিয়ে কোনো বাধা নেই, সারা পৃথিবী জুড়ে গান করছি, এখানেও সব জায়গায় গান করছি, আমার কোনো ফাইল বাকি থাকে না, অ্যাজ আই ডু মাই জব ওয়েল, কোনো কিছুতে কোনো বাধা নেই। যাদেরই একটু কি বলবো একটা পজিশনিং আছে, তারা ওইরকমভাবে মাথা নিচু করে কি বলবো তেল ঘি ইউজ করে আগে যেতে চাইবে না। দিস ইজ হোয়াট ইট ইজ ইন আ নাটশেল, নাথিং মোর নাথিং লেস। এবং আমি এখানে খুব আনন্দে আছি, যারা সিনিয়র যারা তৃণমূলের নেতা আছেন তারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তাদের অনেকের সঙ্গে আমি বিজেপিতে থাকার সময় কাজও করেছি, অরূপদা হোক, ববিদা হোক, মলয় ঘটক হোক, আসানসোলে যেমন মারামারিও হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে, তেমনি কাজের জন্য যখন আমার কেএমসির হেল্প লেগেছে, এই মানে আসানসোল এএমসির হেল্প লেগেছে, তখনও আমি মলয়দা বলে দিয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে যে এটা করে দাও বাবুল, এটা ভালো জিনিস করছে, এটা করে দাও। লেবার মিনিস্টার উনি ছিলেন, এসিক হসপিটাল করেছিলাম, ওখানে 60টা বেড, একটা বেড 1 কোটি টাকা করে খরচা হয়েছিল। হ্যাঁ, সেটা আমি স্যাংশন করেছিলাম। তো কিন্তু সেটা তো রাজ্য সরকার দিদি চিঠিটা না লিখে দিলে হতো না, রাজ্য সরকার যদি ওখানে করতে না চাইতেন আটকে যেত। তো মলয়বাবুর সঙ্গে আমি কাজ করেছি, ওরা সবাই আমাকে স্নেহ করেন। হ্যাঁ, আমি জানি একটা জিনিস নিয়ে তুমি আগে একটু জিজ্ঞেস করেছিলে, বাট আমি এড়িয়ে গেছি।
হ্যাঁ, একটা জায়গায় থাকলে একটু খটাখটি কিছু লোকের সঙ্গে লাগতেই পারে। ইন্দ্রনীলদার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল, সেসব ইজ পার্ট অফ লাইফ। ঘুচেও গেছে, আর একসঙ্গে গানও গাইছি, সেটা নিয়ে লোকে লিখছেও, অনেক কিছু করছে। এই যে আমি একটা গান গেয়েছিলাম, সেটা তো এখনই আমার জন্য বুমেরাং হয়ে গেছে। এই তৃণমূল একটা যে গান গেয়েছিলাম, সেটা তো আমার জন্য পুরো বুমেরাং হয়ে গেছে। বাট আই হ্যাভ টু টেক ইট ইন মাই স্ট্রাইড, আই টেক ইট উইথ এ স্মাইল। কিছু করার নেই। তো ভাই, তোমার জীবন আর মৃত্যু এই দুটো কনফার্ম। মাঝের যে জীবনটা সেটা তো তোমার। ওই সময়টা যদি আমি লোকে কি ভাববে বলে কাটিয়ে দিই, তাহলে তো আমি কোনো রিস্কও নিতে পারবো না, কোনো ডিসিশনও নিতে পারবো না। আর মানে তোমার কি বলবো, চেঞ্জও সেই অর্থে পজিটিভ কিছু নিয়ে আসতে পারবে না। এক্স্যাক্টলি। ওখানে 14 সাল থেকে আমার গান গাওয়া বন্ধ হয়ে গেছিলো। তারপরে রানীগঞ্জ বিষয়টা একটু মোদিজি বদলে গেছিলেন 16-র পরে, 16-17 পরে উনি বদলে গেছিলেন। 17-র মাঝখান থেকে অরুণ জেটলি ছিলেন, আমাকে সব জায়গায় গান গাওয়াতেন। মোদিজিও আমাকে রাজঘাট ফাজঘাট সব জায়গায়। হঠাৎ ওনার কি মনে হলো যে সরকারে থাকা মন্ত্রী যদি গান গায় তাহলে সরকারের নাকি মর্যাদাহানি হয়। উনি আমার গান গাওয়া বন্ধ করেছে। তার জন্য 2018-তে আমি একবার রিজাইনও করেছিলাম। এবং আরেকটা জিনিস অন রেকর্ড বলে দিই, সরকারি টাকায় আমি একটিও বিদেশ ভ্রমণ আজ অবধি করিনি। কেন্দ্রীয় সরকারের কোনো বিদেশ ভ্রমণ করিনি, আর পশ্চিমবঙ্গ সরকারের জন্য করিনি। ওখানে প্রণব মুখার্জি ওনার প্লেনেতে আমাকে একবার নরওয়ে ফিনল্যান্ড নিয়ে গেছিলেন। সেটা ওনার ইচ্ছে ছিল, অবভিয়াসলি সরকার হয়তো দিয়েছিল, কিন্তু সরকারি কাজে বা ওই যে এখানে ওখানে ঘুরতে গেলাম ডেলিগেশনে, কোনো দিন যায়নি। তার কারণ হচ্ছে রানীগঞ্জ রায়ট একটা হয়েছিল, যেখানে আমার কোনো ভূমিকা ছিল না, কোনো দোষও ছিল না, কিন্তু ওতে যা হয়েছিল ওটা আমাকে খুব ডিস্টার্ব করেছিল মেন্টালি। তো সেই সময় আমার মনে হয়েছিল যে আমার এটা করা উচিত না। গান করছিলাম, গানই করি। তো আমি তখন রিজাইন করেছিলাম, বাট প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করেননি, পকেটে রেখেছিলেন, বলেছে শামকো আমি জি তুমসে বাত করেंगे। তারপরে অমিত শাহ ডেকেছিলেন, বাড়িতে বুঝিয়েছিলেন। তো আমার তখন হয়তো ছাড়ার অতটা সাহস তখন ছিল না, হয়তো পারিনি। আপনি এই মুহূর্তে যে মন্ত্রকের দায়িত্বে আছেন, সেইখানে দায়িত্ব পাওয়ার পর কি কি পরিবর্তন আনতে সক্ষম হলেন বলে মনে হয়? সাধারণভাবে গভর্নমেন্টের অ্যাপস এবং গভর্নমেন্টের ওয়েবসাইটস কমপ্লিকেটেড হয়, মানুষ সবসময় খুব দ্রুত অ্যাক্সেস করতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে অনেক সময় মনে হয় আমি যদি ট্যাক্সটা, আমার বিভিন্ন কোয়ারি, সেগুলো সমস্ত কিছু থ্রু ইন্টারনেট করতে পারতাম বা কোনো অ্যাপের মাধ্যমে করতে পারতাম। তো সেক্ষেত্রে আপনার কি ভবিষ্যতে এরকম কোনো ভাবনা আছে যে ইন্টারেস্টিং কিছু অ্যাপস নিয়ে? অনেক ভালো অ্যাপস তো রয়েছে, অনেক ভালো অ্যাপ রয়েছে যেখানে ইন্টারঅ্যাক্টিভ। ইনফ্যাক্ট পেট্রোপলে যেটা হয়েছে আমাদের, তাছাড়া সুবিধা অ্যাপ থেকে আরম্ভ করে এমনকি যাতে ট্যাক্সি ড্রাইভাররা ডাইরেক্টলি তাদের ব্যাংকে টাকা যেতে পারে একদম 1-to-1 বেসিসে। যাত্রী সাথী অ্যাপ রয়েছে। তাছাড়া আমাদের আইটি ডিপার্টমেন্ট থেকেও এই সমস্ত অ্যাপ তৈরি করার ক্ষেত্রে হ্যান্ড হোল্ডিং হয়েছে, ওয়েবেল থেকে করা হয়েছে আমাদের মন্ত্রকের থেকে। আর আইটিতে যেটা হচ্ছে সেটা তো চোখের সামনেই ঘটছে। বিএসভিতে একটাও স্পট খালি নেই, সব এভরিথিং ইজ গন। বড় বড় সমস্ত কোম্পানি এসছে, উইপ্রো, টিসিএস এখানে আরও বড় করছে। টিসিএস মানে আমরা দেখেছি যে 12,000 কর্মী ছাঁটাই করছে, কিন্তু কলকাতায় তারা ইনভেস্ট করছে। গ্লোবাল ফাউন্ডারি ইজ আ হিউজ রেভেলেশন ফর কলকাতা। তো লট অফ গুড থিংস আর হ্যাপনিং। আমাদের যে 22টা টেকনোলজি পার্ক আছে, তার মধ্যে 4টে জায়গায় কমপ্লিটলি 100% ল্যান্ড নেওয়া হয়ে গেছে। আর বাকি যেগুলো টায়ার 2 সিরিজ আমরা বলি, সেখানকারও বেশিরভাগ জায়গায় 70%, কোথাও 50%। সো অবভিয়াসলি দিস এরিয়াজ আর গেটিং ফুল বিকজ পিপল আর ইনভেস্টিং। আর 2000 মানে 11-12তে যেখানে সারা বছরের আমাদের আইটির এক্সপোর্ট ছিল অ্যাবাউট 4,500 কোটি ক্রোর্স, এখন সেটা বেড়ে গিয়ে প্রায় 35,000 ক্রোর্স হয়েছে আমাদের বছরে যে এক্সপোর্ট আইটির ক্ষেত্র থেকে। তো এগুলো তো হিউজ জাম্প। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো কারণে বা মানে অজ্ঞাত কারণেও বলবো না, বিশেষ কারণে মিডিয়াতে তো কখনো আমি দেখি না যে নতুন যে নতুন কোম্পানি আসছে বা বেঙ্গল সিলিকন ভ্যালিতে কিভাবে কাজ হচ্ছে, এসব তো আমি কখনো টেলিভিশনকে দেখাতে দেখি না। সকাল থেকেই ব্রেকিং নিউজ চলে, রাত্রির অবধি ব্রেকিং নিউজই চলে, ওই জিনিসটাই চলে। আমরা মিডিয়াতে সারাক্ষণ যেটা নিয়ে বিতর্ক শুনতে পাই
যে কলকাতার ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে কাজ খুঁজতে, এই যে এত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এত ছেলেপুলে বেরোচ্ছে, তারা ফাইনালি বাবা মা ঘর সংসার ছেড়ে সবাইকে বাইরে চলে যেতে হচ্ছে এবং হবেও। না না, যে হবেটা বলছো সেটা পেসিমিস্টিক ভাবনা। যাতে সেটা অপটিমিস্টিক হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই বলেছেন, ওনার হোয়াট শি স্পেলড ইট আউট, যে উনি চান যে ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের নেক্সট আইটি হাব হোক। সেটা তো হচ্ছে। যে কোম্পানিগুলো এসছে, দে আর অল ইনভেস্টিং হিউজ সাম অফ মানি হিয়ার। বাকি যে সমস্ত শহর আছে তারা সবাই কিন্তু স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। এই জায়গাটাই হচ্ছে নিউ টাউন, ইটস এ নিউ টাউন অ্যান্ড দেয়ারফর পিপল আর লাভিং ইট। ব্যাঙ্গালোরে এই তো দুদিন আগে একটা মজার টুইট দেখলাম যে একজন বোন বলছে, আমার বোনকে আমি ফ্লাইটে তুলে দিয়ে এলাম, ও দুবাই পৌঁছে গেছে, আই এম স্টিল স্ট্রাক ইন ব্যাঙ্গালোর ট্রাফিক। ইট ইজ ট্রু, ইট ইজ নট এনি মানে ইটস নট জাস্ট এ জোক, ইটস এ ট্রুথ, ইটস এ ফ্যাক্ট। তো সেই জন্য কলকাতায় এই জায়গাটা যেরকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সব রয়েছে, পিপল আর ইন্টারেস্টেড, লট অফ পিপল আর কামিং। এবং আমরা আইটি ডিপার্টমেন্ট থেকেও চেষ্টা করছি সবভাবে কীভাবে করা যায়। খোদ মুখ্যমন্ত্রী আপনারা জানেন কদিন আগে টাটার কর্ণধারের সঙ্গে ওনার আলোচনা হয়েছে, গ্লোবাল ফাউন্ড্রি তার আগেও এখানে এসেছিলেন, তারা আলোচনা হয়েছিল। তারপরে এবারে ওনারা গিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং ওনাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। লট অফ পজিটিভ থিংস আর হ্যাপনিং, বাট সেগুলো তো দেখাতে হবে। আপনি সন্ধে হলেই বসে যাবেন আর একটা কোনো নেগেটিভ টপিক নিয়ে আপনি বসে যাবেন, অবভিয়াসলি সরকার থাকলে তার তো সমালোচনা হবেই, বহু ক্ষেত্রে সমালোচনা। 150 কোটি দেশে সরকার কি সব জিনিস মেটাতে পারে? সম্ভব নয়। আপনি বলবেন আমার আমার ওয়ার্ডটা একদম চকচকে হওয়া আছে, এই কাউন্সিলর কাজ করছে না, অথচ চাটা খাবেন মাঠটা ওইখানেই ফেলবেন যেখানে রংটা করা হয়েছে, ঠিক আছে? যেখানে লেখা আছে যে এখানে থুতু ফেলিবেন না, সেখানে ওই নাটা থুতু ফেলেই মুছে দেওয়া হয়। লাল রংটা ওইটার উপরেই সবাই একসাথে থুতু ফেলে, ওই নাটা চলে যায়, ওখানে লেখা আছে এখানে থুতু ফেলিবেন। আমি আরও এরকম অনেক কিছু হয়, এটার মধ্যে আর যাচ্ছি না। তো সেরকম ব্যাপার। তো দের আর লট অফ গুড থিংস হ্যাপনিং। অ্যান্ড এমএসএমইতে আমরা দেশের মধ্যে অগ্রগণ্য, সবচেয়ে লার্জেস্ট নাম্বার অফ এমএসএমইস, সেলফ হেল্প গ্রুপ, সেগুলো যেমন আছে। আমাদের এই যে টেকনিক্যাল এডুকেশন, আমাদের যিনি সেক্রেটারি আছেন, উনি টেকনিক্যাল এডুকেশনেরও সেক্রেটারি। টেকনিক্যাল এডুকেশনে একটা দারুণ স্কিম আছে, যে এই যে সমস্ত কোম্পানি এখানে রয়েছে, তারা সেখান থেকে তারা যদি অ্যাপ্রেন্টিস বা ট্রেনি পাঠায় মানে তারা যদি পাঠায় যে একটা পার্টিকুলার সাবজেক্টে এদের ট্রেনিং দেওয়া হোক, তাহলে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ফ্রিতে ওদের ট্রেনিং দেবে। যদি কোম্পানিরা তাদের ট্রেনিদেরকে পাঠাতে চায় বা কিছু অ্যাপ্রেন্টিসকে যদি পাঠাতে চায় যে এই বিষয়ে এই সাবজেক্টে তাদের ট্রেনিং, ডিসিপ্লিনে তাদের ট্রেনিং দেওয়া হোক, সরকার সেটা করে দেবে, ট্রেনিং দেবে। খালি একটা প্রমিস তাদের করতে হবে যে 50% তারা কোম্পানিতে অ্যাবজর্ব করবে অ্যাজ পার্মানেন্ট ওয়ার্কার্স। ফেয়ার এনাফ। হ্যাঁ, যেখানে যে কোম্পানির হেডকোয়ার্টার্স আছে তাকে সেখানে যেতে হবে। তো টাটা স্টিলের কর্ণধার হবে, অথচ বলবে আমি জামশেদপুর যাবো না, সেটা তো হতে পারে না। তো নিশ্চয়ই এখানে ভালো পড়াশোনা হয়, লোকে তো নিশ্চয়ই যাবে, কিন্তু তারা যাতে পশ্চিমবঙ্গে ভালো জায়গায় কাজ করতে পারে, সফটওয়্যার আইটি ক্ষেত্রে কাজ করতে পারে, এআই মেশিন লার্নিং যেভাবে এগোচ্ছে, তো সেটার জন্যে তো যে নাম্বার অফ কোম্পানি, যে ধরনের জব ক্রিয়েশন দরকার, সেটা তো হচ্ছে, সেটা তো করা হচ্ছে। কাজেই once these things comes up, a lot of job will be created, and once jobs in this particular arena is going to be created, in this field is going to be created, a lot of people are going to find a great ladder to walk up, because বাকি শহরগুলো তো প্রায় সুপার স্যাচুরেটেড হয়ে গেছে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স কলকাতায়, এই যে আইটিতে যারা চাকরি করে, তারা এখানে যে টাকায় খাওয়া দাওয়া করতে পারে, সারা মাস চালাতে পারে, ওই টাকায় তারা গুরুগাঁওতে মানে যা হয়তো মাইনেটা হয়তো বেশি পাবে, কিন্তু তার হাফ টাকা তো ভাড়াতে দিয়ে দিতে হবে। তো সেগুলো কোম্পানিরা বুঝছে, এবং খুব ভালো ভালোই। আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, চেম্বার অফ কমার্সের একটা প্রোগ্রাম আছে, সেখানেও বহু মানুষ আসবেন, তাদের সঙ্গে ইন্টারাকশন হবে। আইটি সেগমেন্টে একটা বিরাট বড় একটা পদক্ষেপ, যেটা যে 8.5 ঘন্টা করে কাজ করার অনুমতি ছিল, সাবজেক্ট টু 48 আওয়ার্স ম্যাক্সিমাম ইন আ উইক, ইউ ক্যান ওয়ার্ক। একদিনে 8.5 ঘন্টাই ম্যাক্সিমাম কাজ করানো যেতে পারে। সেটা অন্যান্য স্টেটের তুলনায় হাফ অ্যান আওয়ারের ফারাক হচ্ছিল। তো ওতে যারা বিদেশের কাজ করে, ডেটা সেন্টার বা এসবগুলো যারা বিদেশের কাজ করে, তাদের বিলিংয়ের একটু অসুবিধা হচ্ছিল। সেটা
ইন্ডাস্ট্রি আমাদেরকে জানিয়েছিল যে 8.5 ঘন্টা 9 ঘন্টা করা হয়েছে, উইচ ইজ অ্যাট পার উইথ আদার স্টেটস। তেলেঙ্গানা বোধহয় এখন বাড়িয়ে 10 করেছে, বাট 9 ইজ অ্যাবসলিউটলি, প্রত্যেকটা কোম্পানি খুশি। এই মুহূর্তে তুমি বেসিক্যালি ন্যাশনালি সাকসেসফুল একজন বাঙালি। এলিমেন্টারিলি প্রথমে তোমাকে ভীষণভাবে বাঙালি মনে হয় সর্ব অর্থে। আজকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষা এবং বাঙালির ওপর যে আক্রমণ হচ্ছে, এটার বিষয়ে তোমার কি মতামত? এটা কি আমরা আশা করি? এখন যেটা সামনে আসছে যে বাঙালি মানেই বাংলাদেশি, এবং বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তো এটা তো অ্যাবসলিউটলি অন্যায়। বিজেপির প্রতিষ্ঠাতাই তো একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি। রাইট। হ্যাঁ, তো বাঙালিদের স্বাধীনতা সংগ্রাম বা সব কিছুতে বাঙালিদের অবদান কোনোভাবে ভোলা যাবে? তো সেক্ষেত্রে এই যে একটা স্কিম যেটা আমাদের চোখে পড়ছে, যে এইটার মাধ্যমে কোনোভাবে এনআরসি লাগু করার চেষ্টা করা হচ্ছে, সেটা তো ডেফিনেটলি তার বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। অত্যন্ত অন্যায়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই বাংলা ভাষাকে নিয়ে যে আন্দোলন বা বাঙালিদের বিরুদ্ধে যে সন্ত্রাস হচ্ছে বা যে তাদেরকে ডিটেন করা হচ্ছে, আসাম গভর্নমেন্ট বেঙ্গলে এসে লোক ধরে নিয়ে যাচ্ছে। আরে অত সোজা এটা হতেই পারে না। তো সুপ্রিম কোর্ট কালকে একটা ভার্ডিক্ট দিয়েছে, আমি আজকেই দেখছিলাম, যে এত তাড়া কেন, এত কাটছাট কেন? আধার কার্ড এবং ভোটার কার্ড, না আধার কার্ড আরেকটা কিছু মেনশন করেছেন, সেগুলো পরিচয়পত্র হিসেবে কেন দেখা হবে না? দেখো, তোমাকে আমি একটা জিনিস বলি, যে তো রানীগঞ্জ রায়টের পরে যিনি ওখানে আমাদের যে ইমাম সাহেবের ছেলে মারা গেছিলেন, তার সঙ্গে আমার রাত্রিবেলা ফোনে কথা হয়েছিল, এবং আমি বলেছিলাম যে সাইকেলে করে রেলপারে আমি আসছি, আপনার সঙ্গে দেখা করতে চাই, বিকজ সত্যিই খুব খারাপ লেগেছিল এবং আমার কোনো ভূমিকাও ছিল না। তো উনি বলছেন, নেই মাতাও तुमने फ़ोन किया मुझे बड़ा अच्छा लगा। তারপরে যখন আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের বালিগঞ্জে যখন দাঁড়িয়েছিলাম, তখন নাসিরুদ্দিন শাহ অনেক কিছু উল্টোপাল্টা ভিডিও করে দিয়েছিলেন, খুব খারাপ ভাষায়। তো সেটা তো আমাদের যে আসানসোলের ইমাম, উনি তো রিফিউট করেছিলেন, তার বিরুদ্ধে তো উনি বলেছিলেন। সনাতন ধর্মটা তো বহু বছর ধরে চলে আসছে ভাই। আমার ব্যান্ডেলের বাড়ি 400 বছর, সেখানে রঘুনাথ ঠাকুর থেকে আরম্ভ করে লক্ষ্মী ঠাকুর, পাশে গৌরনীতায়ের আলাদা বাবাজি বাড়ি। তো সনাতন ধর্মটা তো ইটস আ ওয়ে অফ লাইফ বলতে গেলে সেই অর্থে। তো এটা নতুন করে শেখার তো, আর এই পলিটিক্স কিন্তু আমি সত্যি করিনি, আমি কোনো সেই তাগিদটা অনুভব করিনি। তো আমি তো আরএসএস থেকে আসিনি, রাইট? হ্যাঁ, তো দিলীপ বাবু কেন অন্য পার্টিতে যেতে পারে না, তার একটা কারণ আছে। উনি কিছু না হলে আরএসএসে ফিরে যাবে। আমি আমার আরএসএস যেটা গান, সেখানে ফিরে যাব, তাই তো? আমার যেটা প্ল্যাটফর্ম, সেখানে আমি ফিরে যাব। আই ডোন্ট নিড ভ্যালিডেশন ফ্রম এনিওয়ান। অনেকে লিখে কমেন্টস কেন অফ রেখেছেন, তো দ্যাটস হোয়াট ইট ইজ। সোশ্যাল মিডিয়াকে কি এইভাবে আমি সোশ্যাল মিডিয়াকে কমপ্লিটলি ওইভাবে আলোচনা করেছি। আই অ্যাম রুথ বলে কেট উইন্সলেট আর ওর মেয়ে একটা ছবি করেছে, সেই ছবিটা সবার দেখা উচিত। আর এই সোশ্যাল মিডিয়া ইয়াং মাইন্ডে যে কী ধরনের একটা ডেঞ্জার ক্রিয়েট করছে, একটা এই যে কী বলবো, একটা প্রেশারের মধ্যে থাকা। আমি একটা দারুণ ছবি দিলাম পুজোর আগে শাড়ি পরে, তাতে কতজন লাইক দিল, আর আমার থেকে আমার বন্ধু অনেক লাইক বেশি পেলো, অতএব এরকম অনেক লোক আছে যাদেরকে পয়সা দিলে তারা লাইক বাড়িয়ে দেয়। এই যে এই ব্যাপারটা, অসুস্থতাটা, এটা সোশ্যাল মিডিয়ার জন্যই হচ্ছে। মানুষ কোনো মঞ্জিল নেই, তোমার হাতে মোবাইল রয়েছে, খবরের কাগজ যেমন তুমি খুঁজছো, লাস্ট পাতায় খেলার খবর আছে, মাঝে হয়তো কোনো একটা শহরের পাতা আছে আলাদা করে, তুমি একটা কিছু খুঁজছো, ইউ আর সার্চিং ফর সামথিং, ইউ আর গেটিং ইট, দেন ইউ আর রিডিং ইট ফর মেবি 15 মিনিট 20 মিনিট পড়ছো। এখানে কোনো মঞ্জিল নেই তো। রিলস দেখছো, হ্যাঁ, আমি মাঝে মাঝে হয়তো আমার ওয়াইফের মোবাইল থেকে দেখি, বা আমার ছোটো পুচকেটা দেখে, তো আমার নিজের মোবাইলেও হয়তো ফেসবুক নেই, কখনো অন্য কোনো ইয়েতে হয়তো দেখি। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। প্রথমটাতে বেড়াল জলে ডুবছে, তাকে কুকুর তাড়া করছে, বেড়ালটা অন্য দিক দিয়ে কী করে উঠে বেরিয়ে চলে যাচ্ছে, কোথাও একটা কাকাতুয়া কথা বলছে, কোথাও একজন, মানে প্রত্যেকটা রিয়েলি ইন্টারেস্টিং। কেউ খুব ভালো নাচছে, কেউ প্রচণ্ড খারাপ নাচছে, দুটোই দেখো, দারুণ নাচলেও দেখো, খারাপ হলে হাসো। তো কোনো মঞ্জিল নেই, দের ইজ নো ডেস্টিনেশন, ইউ আর জাস্ট স্ক্রোলিং, রাইট? জাস্ট স্ক্রোলিং, এন্ডলেসলি স্ক্রোলিং।
এবং মানে অ্যাটেনশন স্প্যানটা এত কমে যাচ্ছে যে সুস্থ যে আগে বই পড়া বা একটা গান ক্রিয়েট করার জন্য যে শ্রোতার মিনিমাম অ্যাটেনশন স্প্যানটুকু পাওয়া যেত, এখন সেটা পাওয়া যাচ্ছে না। চ্যালেঞ্জিং ডে বাই ডে। যখন শো হয় আমি তো রীতিমতো স্টেজ থেকে বকি, আর কিছু কিছু ক্ষেত্রে সিগন্যালও পেয়ে যাই, অনেক আর্টিস্ট এরা আমি বলবো সিগন্যালও পেয়ে যাই, হয়তো কি বলবো, হয়তো কোনো একটা পার্টিকুলার ধরনের গান হয়তো আমি 4-5টা গাইলাম, কিন্তু মানুষ সেটা শুনছে না তা কিন্তু নয়, কিন্তু তাদের অভ্যেস হয়ে গেছে যে গানটা শুনছে কিন্তু স্ক্রোল করছে বা আমাকে রেকর্ড করছে, ওটা সঙ্গে সঙ্গে ফেসবুকে দিচ্ছে। তাই তোমার জীবনটা এইখানে শেষ হচ্ছে না, এই যেখানে আমার জীবনটা শেষ হলো मैं जहाँ खड़ा होता हूँ লাইন वहीं से शुरू होती है, এরকম ব্যাপার। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আমারটা তুললাম বা কেউ আমারটা তুললো, ইমিডিয়েটলি তারপরে সেটা ফেসবুক, ওটা না দিলে তোমার দিন শেষই হবে না, রান্না করছো করছো। আমার মনে হয় না এই নায়কেতেই উত্তম কুমারের শর্মিলা ঠাকুরের একটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন আমরা ছায়ার জগতের মানুষ তো, আমাদের সব কিছু বলতে নেই তো। হ্যাঁ, আমি বাইক চালাই কলকাতায়, আমি চালাই মাঝে মাঝে, ওয়াইফকে নিয়েও চালাই, বাবাকে নিয়েও চালাই, 87 চালাই, কিন্তু আমি চুল খুলে মানে খোলা মুখে চালিয়ে যে লোকে বলবে বাবুল সুপ্রিয় দেখো কিরম বাইক চালাচ্ছে, একদম পুরো এমন হেলমেট লাগানো থাকে কেউ চিনতেই পারবে না। হ্যাঁ, আর এই পেছনে অবভিয়াসলি কিছু সিকিউরিটির ব্যাপার থাকে, তারা 2 মিনিটের পর আমাকে আর খুঁজেই পায় না। দিল্লিতে প্রত্যেক মাসে আমি 4-5টা করে চিঠি পেতাম। হ্যাঁ, ওয়ার্নিং আমাকে লেখা হতো যে প্রোটেক্টি হ্যাজ নট ফলোড দি প্রোটোকল। তারপরে জয়েন্ট কমিশনাররা দেখা করতে আসতো, কারণ আমি গাড়ি নিজে চালাই, আমি চালাই র্যাশ চালাই না, কিন্তু আমি এম এ গুড ড্রাইভার, তো আমি খুব তাড়াতাড়ি চালাই, কেউ ধরতেই পারতো না। কি করে ধরবে? পুলিশের গাড়ি যে কোনো শহরে তুমি যাও, স্করপিও ম্যাক্সিমাম হবে, তো নট পসিবল আমি যেটা চালাচ্ছি। তো সোশ্যাল মিডিয়া থেকে আমি ইয়াংস্টারদের বলবো যে যতটা পারো দূরে থাকো, এবং এইখানে অনেক ইয়াংস্টার কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে 3 মাসের সন্ন্যাস নিয়ে তারা কিন্তু নতুন নতুন জিনিস অ্যাচিভ করেছে, এরকম অনেক এক্সাম্পল আছে। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া ইজ আ মেনেস টু দ্য সোসাইটি, বিশেষ করে ফেসবুক হ্যাজ রিয়েলি বিকাম দ্য টয়লেট অফ দ্য ইন্টারনেট, ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো রকমের কোনো উপায় নেই যে ল্যাঙ্গুয়েজটাকে তুমি কি, আর কত লোক কত কিছু লিখছে, লোকেরা কাকে কীরকম সব গালাগাল দিচ্ছে। আমার মনে হয় তোমার যদি খুব মোটা চামড়া না হয় তাহলে কমেন্ট বন্ধ রাখো। আমার চামড়া মোটা নয় ভাই, আমাকে কেউ কিছু বললে আমার বোধ গায়ে লাগে, আমার খারাপ লাগে। তো সেই জন্য আমার শিল্পীরা তো সাধারণভাবেই সেনসিটিভ হয়, সেটাই তো আমার পক্ষে আমার দরকারও নেই, আই ডোন্ট নিড ইট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইট। আমাকে ভালো দেখালে আমি আয়নার সামনে নিজেকে দেখে আই এম দ্য লাস্ট জাজ। আমার যদি মোটা লাগে, আমার মোটা লাগে, সেটাই শেষ কথা। তুমি কি বললে আমার তাতে কিচ্ছু এসে যায় না, বুঝতে পেরেছো? সো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই মুহূর্তে যা সিচুয়েশন, তৃণমূল গভর্নমেন্ট বেশ কিছুদিন হলো ক্ষমতায় এসছে, ক্ষমতায় থাকলে যেটা হয় একটা অ্যান্টি ইনকামবেন্সির ব্যাপার আসে, এবং ইদানিং রিসেন্ট পাস্টে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি ঘটনাগুলোকে স্পেসিফিক করছি না। কি মনে হয় তোমার, সামনের যে ইলেকশন আসছে এই ঘটনাগুলোর প্রভাব থাকবে? পৃথিবীর কোথাও, আমি 2 মেয়ের বাবা, কোথাওই অপ্রীতিকর ঘটনা ঘটা উচিত না। হ্যাঁ, কোথাওই ঘটা উচিত না। আমি যদি আমি যখন কিছু জায়গা দিয়ে হয়তো আমার মেয়েকে নিয়ে হাঁটছি, 2 মেয়েকে নিয়ে হয়তো হাঁটছি, আশপাশে কোনো ছেলে বা কেউ যদি একটু কি বলবো, যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তাকায় বা কিছু কমেন্ট করে, তাহলে আমি একটুখানি কি বলবো, একটু, এখন আমি অ্যাংরি ইয়াং ম্যান আর বলছি না, দো আই থিঙ্ক দ্যাট আই এম ইয়াং, বাট আমার ওখানেই কলার ধরে আমি ওদেরকে ওইখানেই ভুন सकता हूँ। হ্যাঁ, তো কোথায় ঘটা উচিত না, কিন্তু সেটার সঙ্গে রাজনীতিকে কমপ্লিটলি জড়িয়ে ফেলাটা সেটা ঠিক না। এই যে বিরোধীরা যে যেখানে অন্য শহরে কিছু একটা হচ্ছে, সেখানে এক্স পার্টির আন্ডারে হচ্ছে বলে YZ তারা গিয়ে ওখানে আন্দোলন করছে, কোথাও ওয়াইয়ের জন্য হচ্ছে বলে X আর Z আন্দোলন করছে। এই যে রাজনৈতিকরণ, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না।
সেই জন্য আমার মনে হয় যে ইস্যু, এই তো যেটা আমাদের রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, পুলিশ তো সবাইকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করেছে। আমার মনে হয় যে যে ভোটে যখন মানুষ ভোট দেয় তখন তারা তাদের জীবনে সরকার কি প্রভাব আনতে পেরেছে সেটার ওপর ভিত্তি করে কিন্তু ভোট দেয়। এখন তুমি খিচুড়ি বানাবে বলে ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে ফেলেছো, ঠিক আছে, এবারে হঠাৎ এমন একজন এলো, সে এসে বললো যে না আমি ভাত খাবো, ডাল আমি খাই না, ওটা সরিয়ে রাখো, ভাত দাও আমাকে 70% আর তার সঙ্গে আমি মাংস খাবো, ডালটা আমি খাবোই না। তোমার পক্ষে কি ওটা আলাদা করা সম্ভব হবে? নিশ্চয়ই নয়। তো বিজেপি তো সেটাই করতে চাইছে, এবং এটা করলে তো অস্থিরতা বাড়বে, এবং অবভিয়াসলি সেটা মানুষ অ্যাকসেপ্ট করছে না। বলতে পারো তুমি আমি এখানে রিভেঞ্জ মোডে ডেফিনেটলি রিভেঞ্জ মোডে আছি, কিন্তু সেটা আমার নিজস্ব ইমোশন ভাই। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ফেস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ দ্য মিরর, as long as you know that why I have acted in this manner, as long as you know where you have been humiliated, disrespected, denied, and your mind said that you don't want to be there because it has hurt your self-respect, and you want to move away from there, and suddenly in your life love, compassion, acknowledgement comes from a quarter, মানে সেরকম একটা সময়, মানে একটা when I had retired hurt from politics, সেই সময় যদি আমাকে অ্যাকনলেজ করা হয়, ভালোবাসা দেখানো হয়, আমি নিশ্চয়ই যাব, গেছি, বেশ করেছি। যদি আমি বলবো বিজেপিতে যদি কোনো কারোর সঙ্গে এরকম ব্যবহার করা হয় তাহলে তারা এমপি পদ ছেড়ে দেখাক। ওম বিড়লা হি ওয়াজ কোয়াইট ইমোশনাল, তো বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমি এমপি পদ থেকে রিজাইন করছি, তো বলেছেন তুমি বাড়ি গিয়ে একবার দেখো যে ওই লিস্টটাতে কার কার নাম আছে। So I'm very happy about that, extremely happy about that. I'm proud about that. So that I could do it. I could do it. And but আমার মনে হয় 12 বছর ধরে রাজনীতিতে থেকেছি বলে অনেকে ভাবে গান ছেড়ে রাজনীতি, একদমই নয়। আমি বেটার সিঙ্গার নাও, বিকজ এই যে সময়টা আমাকে গাইতে দেওয়া হয়নি, গাইবার যে খিদেটা সেটা আরও বেড়েছে। যেমন যখন নতুন সিজন শুরু হয় তখন ফুটবলারদেরকে উইদাউট দ্য বল প্র্যাকটিস করানো হয়, 7 দিন তারা বল ছাড়া প্র্যাকটিস করে, অন্য সব ড্রিল করে, বল ছাড়া। কেন বলো তো? থার্স্টটা তৈরি হয়, আর ফুটবলার যখনই বলটা পাবে সে পায়ে নাচাতে শুরু করবে, করবে, ওই থার্স্টটা তৈরি হয়। তো ওই থার্স্টটা আমার তৈরি হয়েছে 14 থেকে। আমি মার্কেট থেকে হাওয়া, কারণ কোথাও অবভিয়াসলি তুমি শো করছো না, কিছুই করছো না, গানের ইয়েতে কিছু করতে পারছো না, তো অবভিয়াসলি পিপল উইল নট রিমেম্বার ইউ, পিপল হ্যাভ শর্ট মেমোরি। আমরা চাইবো যে সমাজ বদলাবে, সমাজ বেটারের দিকে যাবে, অথচ আমরা এটাও চাইবো যে শিক্ষিত মানুষ যারা দেশের জন্য কিছু করতে চায় তাদেরকে কন্টিনিউয়াসলি জেনারেলাইজ করে গালাগালি দেওয়া হবে। এটা দুটো তো একসঙ্গে হতে পারে না। আমাদের আগে যদি আমরা পার্লামেন্ট দেখি, কারা কারা সব ছিলেন পার্লামেন্টে, আর কোথাও না কোথাও আমার মনে হয় যে পলিটিক্স থেকে মানুষ বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানুষ অনেক কিছু চায়। যারা ভালো, যারা চেষ্টা করে, তাদেরকে আবার জেনারেলাইজ করে, তাদেরকে বহু কটু কথা শোনায়। তো এরকম হলে মানুষ রাজনীতিতে থাকবে না, ভালো যারা করতে চায় তারা থাকবে না। আর আমরাও কোনোদিন আমাদের ছেলে মেয়েকে, বা যারা, আমার তো ছেড়ে দাও, আমারটা তো অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান, বাট অন্যদের ক্ষেত্রে যাদের হয়তো বাবা মা পলিটিক্সে আছে, পলিটিক্সে আছে, আমি বহু দিল্লির মিনিস্টারদের জিজ্ঞেস করেছি, দেখো সবাইকার ছেলে মেয়ে বেশিরভাগই তারা বিদেশে পড়াশোনা করছে, বেশিরভাগই। বলেছি ওরে বাবা, জিজ্ঞেস করেছি আপনার ছেলে কি, ওরে বাবা, তাদের মধ্যে অনেকে এসছে, অনেকে ওখানেও নেপোটিজম আছে, কিছুই এসছে, আবার বেশিরভাগই কিন্তু বাইরে পড়াশোনা করছে। আজকে শিক্ষিত ছেলেমেয়েরা কি আদৌ আর পলিটিক্সে আসা উচিত? আমার যেটা মনে হয় যে যদি শিক্ষিত মানুষদের আমরা পলিটিক্সে যাওয়া থেকে, যে আমি বলছি না যে তুমি ওকে বলো যে পলিটিক্সে যাও, কিন্তু কারোর যদি মনে হয় যে আমি পলিটিক্সে যাব, হ্যাঁ, তাহলে তাকে গলা ধরে আটকে দেওয়া বা যাস না বলা, সেটা আমার মনে হয় সেটা যদি কন্টিনিউসলি হতে থাকে তাহলে পলিটিক্সের যে মানটা সেটা আরও নিচু নামবে, এবং আরও মিসক্রিয়েন্টস, মিসচিভিয়াস পিপল তারা পলিটিক্সে ঢুকবে, এবং তারাই তখন
সব কিছু চালাবে। আই থিঙ্ক দিস ইজ, সেটা সব জায়গাতেই তাই, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। যে সৌজন্যবোধের জন্য বাবুল সুপ্রিয় বিখ্যাত, রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্য, আজকের যুগে তোমার মতো খুব কম পলিটিশিয়ান দেখতে পাওয়া যায়। আজকে যদি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে ঝালমুড়ি খাওয়ার সাহস কি বাবুল সুপ্রিয় দেখাতে পারবেন? শ্রমিকদার সঙ্গে আমার দেখা হলে আমি নিশ্চয়ই কনগ্র্যাচুলেট করব। আমার ডিবেটে 17 সঙ্গে দেখা হয় না, তো ওর সঙ্গে বসে আমি কোনোদিন কফি বা খাইনি, কোনোদিন আমি মনমান ইসমান নিয়ে আলোচনা করিনি, হয় নাকি? অথচ যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল, যে ছেলেগুলো আমার গায়ে হাত তুলেছিল তাদেরকে পাশে বসিয়ে সিপিএমের অনেক নেতা অনেক কিছু বলেছিল, আমি ক্ষমা করে দিয়েছিলাম। তার একজনের মা রিকোয়েস্ট করেছিল প্লিজ কিছু করবেন, আমি বলেছিলাম ছেড়ে দাও, আমি যা করেছে আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং। কিন্তু আমার কোনো দোষ নেই, আমি ইনভিটেশন পেয়েছিলাম, আমি গেছিলাম। আমি কোনোদিন ছাত্র রাজনীতি করিনি, ওখানেও করতে যাইনি, একটা ইনভিটেশন ছিল, আমি গেছিলাম। তো তাদের মধ্যে আবার দুজন আমাকে ফোন করে বলেছিলেন যে দেখো প্রেস কনফারেন্সটা দেখো না, আমরা খুব হার্শ অনেক কিছু বলেছি, কিন্তু ব্যক্তিগতভাবে নিও না, ওটা আমাদের তো বলতেই হবে। তো খেলো না মাঠে, ফাউল করো না, রেড কার্ড দেখো না, কোনো অসুবিধে নেই। বাট মাঠের বাইরে যদি তুমি এক কাপ কফি না খেতে পারো, তাহলে ধরে নিতে হবে তুমি কুয়োর ব্যাং। হ্যাঁ, ভেরি গুড, স্টে দেয়ার। বাট তোমার যদি তুমি তার বাইরে যদি তোমার মনে হয় যে দের ইজ এ লট অফ লাইট আউটসাইড, হ্যাঁ, লাইফ ইজ এ গিফট অ্যান্ড ইউ নিড টু ডু আ লট অফ থিংস, তাহলে ওই জায়গা থেকে বেরিয়ে বাইরের আলোও কিন্তু দেখা যায়, একসাথে বসে চাও খাওয়া যায়। দ্যাটস হোয়াট ইট ইজ। মুম্বাইতে গিয়ে তো মানে তুমি স্ট্রাগলাররা থাকে এরম জায়গাতেই থাকতে শুরু করেছিলে, মানে সেখানে তুমি বলেছো যে এমন লোকও আছে যে বছরের পর বছর স্ট্রাগলই করে যাচ্ছে। হ্যাঁ, একটা ব্যালকনিতে থাকতাম, দ্য ক্লাব উল্টো দিকে, সবচেয়ে রিচেস্ট ক্লাব, তার উল্টো দিকে এসিক নগর ছিল, এমপ্লয়িজ অফ দি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নগর। সেটাতে এত স্ট্রাগলার থাকতো, এত স্ট্রাগলার 10 বছর 12 বছর ধরে আছে। এবং ওটা 1 বেডরুম হল শপ, ওই আই থিঙ্ক ক্লাস ডি, মানে কি গ্রুপ ডি এর সমস্ত এমপ্লয়িজরা থাকতেন। তারা ওই 1 বেডরুম হলেতে একটা বেডরুম আর ইয়েটা রাখতেন, হলটা রাখতেন, আর ব্যালকনিটা ভাড়া দিতেন। আমি ব্যাংকের 1.5 বছরের বেশি একটু চাকরি করেছিলাম, সে টাকা আমি নিয়ে যাইনি, বাবার সঙ্গে ঝগড়া ছিল, যার ফলে ওখান থেকেও টাকা চাওয়ার প্রশ্ন নেই, আমি ব্যালকনিতে ছিলাম। কিন্তু ওই স্ট্রাগলটা নিয়ে আমি কোনো কথা বলি না। অনেকে বলে আমি ট্রেনের প্ল্যাটফর্মে শুয়েছি, রাত্রিরে খাবার পাইনি। আরে বাবা, আমি বম্বেতে যাবো আর কেউ বলবে এ নাও খাট, এ নাও এটি ভূতের রাজা দিল বর নাকি? সো ওই স্ট্রাগল ফাগল বলে নিজেকে গ্লোরিফাই করার কোনো দরকার নেই। আই ওয়েন্ট থ্রু হোয়াট আই নিডেড টু গো থ্রু। দ্য পয়েন্ট ইজ ওয়েদার you are close to where your dream is. That's what it is. ব্রেকটা হলো কি করে, প্রথমবার সুযোগ এলো কি করে? এইসব লোকই জানে, সব অনেক বলেছি, আর রিপিট করতে ভালো লাগে না। ব্রেক হয়েছে, হার্ট ব্রেকও হয়েছে, সব কিছু হয়েছে। নাও দিস ইজ হোয়াট ইউ সি, অ্যান্ড দের ইজ এ লট মোর টু সি ইন দ্য ইয়ার্স টু কাম। গ্রেট। তুমি দুটো মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা বাংলা ইন্ডাস্ট্রি, একটা মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি। দুটোর মধ্যে তফাৎ কি কি তোমার চোখে পড়ে? আমি তফাতের মধ্যে যাবই না, তার কারণ আমি কলকাতাতে তো যাওয়ার আগে এখানে দেখো এরম তো হয়নি। হঠাৎ আমি 93-তে গিয়েছি, আজ মেরি জিন্দগি মে পহলি বার, ইয়ের অন্য মালিকের জন্য। 93-এর মার্চ মাসে, মানে বম্বে যাওয়ার 6 মাসের মধ্যে আমাকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শ্রীদেবীর ওয়ার্ল্ড ট্যুরে আই ওয়াজ সিলেক্টেড। কল্যাণ জি অনেক লোককে পেছনে ফেলে আমাকে চুজ করে ওটাতে গাইবার জন্য। কাজেই তার 6 মাস 7 মাস আগে বা 1 বছর আগে আমি কলকাতায় খুব খারাপ গাইতাম, এটা তো হতে পারে না। হঠাৎ বম্বে গিয়ে আমার দুটো সিং গজালো, আমি দারুণ গাইতাম, এটা তো হতে পারে না। তো কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, এখন সেটা অনেকটা ভেঙে গেছে। আই অ্যাপ্লড দি ইন্ডাস্ট্রি ফর ইট। ওখানে একটা ছিল যে অজয় দাস, আমাদের বিখ্যাত সুরকার, উনি আমার মা বাবাকে বলতেন যে ওকে বম্বে যেতে দিন, যদি ওখানেও নাম করে তাহলে আমরা এখানে গাওয়াবো। তো ইন্ডাস্ট্রিতে এখানে এটাই ছিল যে বম্বেতে যারা নাম করতো তাদেরকে বাংলায় গাওয়ানো হতো। তো এটা এখনও যে নেই তা বলবো না, কিন্তু এখন অনেক বেশি ওপেন হয়েছে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিটা। আমি বলবো রিজনালি সব জায়গাতেই রিজনাল আর্টিস্টদেরকে গাওয়ানো হয় সেটা। আর আমি তো চিরকালই শুরু থেকেই গেয়ে আসছি, কাজে আমি ওইভাবে কখনো তফাৎ নিয়ে ভাবিনি, আর সত্যি করে ভাবতে চাই না। সং ইজ এ সং,
মিউজিক ডিরেক্টর ইজ এ মিউজিক ডিরেক্টর ইজ এ মিউজিক ডিরেক্টর, তারা যেটা বলছে যে সিচুয়েশনে আমাকে বুঝিয়ে দেওয়ার পরে আমি যদি কারেক্টলি রেন্ডার করতে পারি, বাংলা হোক, হিন্দি হোক, তোমার উড়িয়া হোক, আসামি হোক, তেলেগু হোক, মালায়ালাম হোক, মারাঠি হোক, ডাজন্ট মেক এনি ডিফারেন্স টু মি। কিন্তু মুম্বাইতে তো প্রচণ্ড অভিযোগ থাকে, যারা স্ট্রাগল করে অনেকেই অভিযোগ করেন বা বহু মানুষ অভিযোগ করেন, প্রচণ্ড নেপোটিজম, মানে বাবা, কাকা, জ্যাঠা, কোনো রেফারেন্স না থাকলে মুম্বাইতে খুব একটা কিছু করা যায় না। এটা কতটা সত্যি? তাহলে শাহরুখ খান কী করে নাম করলো, কী করে নাম করলো বলো তুমি? প্রচুর এক্সাম্পল আছে। অক্ষয় কুমারের কে কে চিনত? হ্যাঁ, আরও কত কত অ্যাক্টারের সব কাহিনী বেরোয়। নেপোটিজম জিনিসটা হতে পারে, ওটা অনেক ক্ষেত্রে গায়ে লাগতে পারে যে আমি হয়তো কারোর থেকে বেটার, কিন্তু সে চান্স পাচ্ছে বিকজ তার বাবা অমুক বা তমুক বলে। এটার মধ্যে আশ্চর্য কী আছে? আমার কথা হচ্ছে যে মুকেশ আম্বানি তো তার ছেলেকেই বসাবে, তার মেয়েকেই বসাবে, তাই তো? অবভিয়াসলি হি উড ওয়ান্ট দ্য লেগেসি টু গো অন। তেমনি অ্যাক্টাররা যাদের বাবা খুব খেটে খুঁটে, সবাই নিজেদের ছেলেদের মেয়েদের ক্যারিয়ার বানাতে চায়, তো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল তার ছেলেমেয়েরা সুযোগ পাবে, এর মধ্যে তো আমি কিছু অস্বাভাবিক দেখি না। পুরো ওয়ার্ল্ডেই তো তাই। তাহলে এই যে আমাদের হঠাৎ মারা গেল আমাদের এক্স কারিশমা কাপুরের এক্স হাজব্যান্ড, যে হ্যাঁ সঞ্জয় কাপুর, তো তার সম্পত্তি নিয়ে পাবলিক কেন মারামারি করছে না? তো এটা তো নর্মাল ব্যাপার। হ্যাঁ, নেপোটিজমের ক্ষেত্রে কিছু কিছু আছে যে বাচ্চা জন্মের আগেই কেউ বলে দিচ্ছে যে আমি একে লঞ্চ করব, সেটা হয়তো তোমার একটু খারাপ লাগতে পারে, কিন্তু যারা নতুন যায় তাদেরকে সত্যিই খুব স্ট্রাগল করতে হয়। বাট আমার মনে হয় যে নিউ কামারদের, মানে বড় ফ্যামিলির ছেলে মেয়েদের সঙ্গে আমাদের একটাই তফাৎ, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেটা হচ্ছে যে তারা কাজটা, মানে তাদের গিয়ে কোথাও বসতে হয় না, তারা কাজটা তারা পায়ই। বেশিরভাগই কিন্তু কাজ পায়। তারপরে তাদের ট্যালেন্টের ওপর ডিপেন্ড করে যে তারা নিজেদের এস্টাবলিশ করতে পেরেছে কিনা। রাজ কাপুর রাজীব কুমারকে চান্স দিয়েছিলেন, পারিনি এস্টাবলিশ করতে। এরকম হাজার এক্সাম্পল আছে, বড় বড় সিঙ্গারের ছেলেমেয়েরা কিছু করতে পারেনি। আবার নেপোটিজমের তুমি যদি বলো, আলিয়া ভাট নিজের ট্যালেন্টে, করিনা কাপুর নিজের ট্যালেন্টে, করিশ্মা নিজের ট্যালেন্টে, রণবীর কাপুর নিজের ট্যালেন্টে, হ্যাঁ, তারা সুযোগ পেয়েছে, কিন্তু সেই সুযোগ থেকে তারা নিজেদের ট্যালেন্টটা কীভাবে বিকশিত করেছে বা আরও কাজ পেয়েছে সেই ভালো কাজের সিয়েতে, সেটাও কোথাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, হয়তো এটা হতে পারে যে একটা নিউ কামার একটা ছবিতে গান গাইলো, সেই গান ফ্লপ হয়ে গেলে সে আর সেকেন্ড টাইম চান্সই পাবে না। নেপোটিজমের ক্ষেত্রে বা এরম ফ্যামিলির ক্ষেত্রে তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ চান্স পাবেই, এবং সেটা করতে করতে অনেক সময় তারা শিখে যায়। কাজ করতে করতে যে তুমি প্রথমেই কি খুব ভালো রাজমিস্ত্রি হবে, 5-6টা দেওয়াল বানানোর পরে তারপরে কাজটা শিখবে, তো সেরকম হয় 3-4টে ফিল্ম তারা করার সুযোগ পায়। তো নেপোটিজম আছে, নেপোটিজম নেই, নেপোটিজম ভালো, নেপোটিজম খারাপ, এই তর্ক চিরকাল চলবে। আমার মনে হয় জাস্ট কনসেন্ট্রেট অন দ্য জব ইন হ্যান্ড। সেটা ক্যামেরার সামনে আমাকেও যা করতে হবে, মাইকের সামনে আমাকেও যা করতে হবে, যে কোনো বড় সিঙ্গারের ছেলে, বড় অ্যাক্টরের ছেলে, তাকেও পারফর্ম করে দেখাতে হবে। এখন কে কতটা সুযোগ পাচ্ছে কি না, এই তর্কের মধ্যে ঢুকে বিশেষ কোনো লাভ নেই, সময় নষ্ট। এখন যা টেকনোলজি আস্তে আস্তে উন্নত হচ্ছে, অনেক পুরনো দিনের গায়করা কমপ্লেনও করছেন যে আস্তে আস্তে সুরে গাওয়ার, পিচে গাওয়ার, এই সমস্তগুলোর যে পারফেকশন আগেকার দিনের সিঙ্গারদের বা তোমাদের জেনারেশনের সিঙ্গারদের যে পরিমাণ ছিল, এখন সেগুলো অনেকটা আনইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কি, বিকজ অফ অটো টিউনস অ্যান্ড অল? দেখো, বহু বছর আগে একটা টিভি ইন্টারভিউতে এবং ঋতুপর্ণ বলে একটা ইন্টারভিউ হতো, ওটা ইউটিউবে পাওয়া যায়। আমি প্রতি বছরই যখন আমেরিকা ট্যুর গানের জন্যে 2014 পরে তো অনেক দিন আমি পারমিশন পেতাম না, মোদিজি পারমিশন দিতেন না, তো আমার বিদেশ ট্যুর সব বন্ধ হয়ে গেছিলো ফাইন্যান্সিয়ালি খুব। যাই হোক, তো তার আগে আমি অলমোস্ট এভরি ইয়ার আমি আমেরিকার ট্যুরটা তো করতাম, আমেরিকা ক্যানাডা যেতামই। তো আমার প্রত্যেক বছরই এটা মানে 15 দিন আমি শো হয়ে যাওয়ার পরে একটা 15 ডেজের গ্যাপ নিতাম। সান ফ্রান্সিসকো আমার ড্রিম সিটি, তো সামহাউ আই ফিল দ্যাট আই শুড রিটায়ার দেয়ার এটা থাকে। তো ম্যানিফেস্টেশন হয় কিছু কিছু ক্ষেত্রে, নট দ্যাট আই কমপ্লিটলি বিলিভ ইন ইট। বুজুর্গি ব্যাপারটাতে আমার কোনোদিন খুব বিশ্বাস নেই, কিন্তু আমার গঙ্গার ধারে যে বাড়ি, সেখানে হাওড়া ব্রিজ থেকে মানে সেকেন্ড হুগলি ব্রিজ এবং বিয়ন্ড পুরো দেখা যায়। সেকেন্ড হুগলি ব্রিজ ইজ কমপ্লিটলি আইডেন্টিক্যাল, কালার ছাড়া। ইজ লাইক দি
গোল্ডেন গেট ব্রিজ ইন সান ফ্রান্সিসকো। তো আমি তখন বিভিন্ন স্টুডিওতে ঘুরতাম, নানা রকমের কাজ দেখতাম, কি কি নতুন টেকনোলজি আসছে সেগুলো একটু দেখার আমার গিজমো হিসেবে একটা ইয়ে ছিল। আমি ওটাতে ঋতুপর্ণাদাকে বলেছিলাম যে গানে সুরে গাইবার দরকার নেই, মানুষ পাখিকে দেখে ভাবতো যে ওরা কি সুন্দর উঠছে, আমি বা উড়বো না কেন। মানুষ প্লেন বানালো, তারপরে এখন প্লেনের ধাক্কায় পাখি মারা যায়। তো যারা পাখির মতো গাইতো তারা অনেকেই প্লেনের ধাক্কায় মারা যাবে। কিন্তু কথা হচ্ছে যে টেকনোলজি তো উন্নত হবে, এগুলো তো তোমাকে তো ইউ উইল হ্যাভ টু টেক ইট ইন ইউর স্ট্রাইড। যখন স্পাইস গার্লস বেরিয়েছিল তখন তো তাদের যে প্রডিউসার বলেছিল যে 2টো মেয়ে ছাড়া আর 3জন গাইতেই পারে না, দে আর নট ইভেন সিঙ্গার্স। কিন্তু স্টুডিও প্রোডাক্টটা ইফ ইউ ওয়ান্ট বি মাই লাভার পুরো জগৎজোড়া মায়াজাল হয়ে গেছিলো। জগৎজোড়া মায়াজাল আবার WWWর বাংলা যখন অনুবাদ করার কথা উঠেছিল যে সব কম্পিউটার টার্মকে বাংলায় করা হবে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি জানি না ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি থেকে করেছিল না কে করেছিল, বাট জগৎজোড়া মায়াবল WWWর জগৎজোড়া মায়াবল এটা মানে দেয়া হয়েছিল, মাউসের নাম দেওয়া হয়েছিল মুশিক। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা ট্রিভিয়া তোমায় দিলাম। তো তখন ঋতুদার সঙ্গে আমার প্রচণ্ড এটা নিয়ে তক্কাতক্কি হয়েছিল। আমাকে হি রাবিশড মি, সেড আ লট অফ থিংস, বাট আই হেল্ড অন টু ইট। কি একদিন দেখবে যে ক্যারেক্টাররাও, কার্টুন ক্যারেক্টাররাও এমন ইমোশন ইয়ে করবে যে মানুষের থেকেও তাদের ইমোশন বেটার হবে। তো ঋতুদা সেখানেও আমাকে বলে যে কী বলছিস তুই, ওটা ইট ইজ অ্যাভেলেবেল অন ইউটিউব। তো তক্কাতক্কি হয়েছিল, আই হেল্ড মাই গ্রাউন্ড। আজকে দেখো পৃথিবীর যদি হাইয়েস্ট গ্রসিং ফিল্মের তুমি লিস্ট দেখো, আভাতার, অ্যাভেঞ্জার্স, হ্যাঁ, এই যে স্পাই ইউনিভার্স, এই সমস্ত সিজিআই করা যে মুভিগুলো, হ্যাঁ, বা এই ছোট ছোট যে কার্টুন মুভিগুলো হয় মুফাসা এটা সেটা, সেগুলোতে ফাইন্ডিং নিমো, তাতে কার্টুন ক্যারেক্টারদের এত ভালো এক্সপ্রেশন, চোখ দিয়ে জল, এত ভালো এক্সপ্রেশন, লায়ন কিং, যে মানে কোনো অংশেই সেটা তারা মানে কোথাও অভিনয়ে কোনো খামতি রাখছে না, এবং অ্যাডাল্টদেরও চোখে জল এসে যায়। দোজ ফিল্মস আর দ্য হায়েস্ট গ্রসিং ফিল্মস অফ অল টাইম। লর্ড অফ দ্য রিংস বলা হোক, বা এই আমাদের হ্যারি পটার বলা হোক, বা আভাতার, সবই তো মানে কার্টুন ক্যারেক্টার বা কম্পিউটার জেনারেটেড ইমেজেস, তারাই ফেশিয়াল এক্সপ্রেশন করছে, তারাই অভিনয় করছে, গলাটা ডাব করানো হচ্ছে কোনো একটা অ্যাক্টরকে দিয়ে। কোনো একটা নয়, কিন্তু সেখানেও মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতারা গলা দিচ্ছেন, কিন্তু অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে শাহরুখ খান, নানা পাটেকর, এবং আমাদের ছোটবেলায় জঙ্গল বুক শোনার আমাদের একটা প্রচন্ড ইন্টারেস্টিং ব্যাপার ছিল, হচ্ছে বাঘিরার চরিত্রটায় নানা পাটেকর সেই অসাধারণ গলা। কিন্তু সেখানে তো তার মানে তখনও মানুষের প্রয়োজন ছিল। এখন তো মানুষের প্রয়োজনটা কমতে 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 মিনিমালিস্টিক একটা জায়গায় যাচ্ছে নাকি। গায়ককে সুর ছাড়া গাইলেও কোনো অসুবিধে নেই, অভিনেতা অভিব্যক্তি বা মডুলেশন ছাড়া অভিনয় করলেও অসুবিধে নেই। তাহলে কি মানুষের জীবন থেকে মানুষের যে প্রাণ সেটা আমরা আস্তে আস্তে হারাচ্ছি? না, তা নয়। দেখো, এত হার্শ সবার বা জেনারেলাইজ করার কোনো ইয়ে নেই। তোমার কি বলবো যে সি দ্য চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। The old order will have to change, yielding place to the new. তো তুমি যদি সবসময় নতুন টেকনোলজির সময় যদি ঝগড়া করো, তাহলে তুমি how will you flow with the advancement of everything? So আমি এই কী বলবো, এই আফসোস করা বা এই কমপ্লেন করা, ওয়াইনিং যেটাকে আমরা বলি, আমি ওটা পছন্দ করি না। যখন কোনো নতুন টেকনোলজি, নতুন কিছু বেরোয়, যেমন আমি বাড়িতে কোনো দিন স্টুডিও বানাতে চাইও না। তার কারণ হচ্ছে প্রতি 3 মাস 4 মাসে নতুন নতুন সফটওয়্যার এমন বা এত তাড়াতাড়ি সেগুলো আপগ্রেডেশন হয়। তুমি বাড়িতে কিনলে যদি নিজের জন্য কমার্শিয়ালি করতে চাও, তাহলে মানে কমার্শিয়ালি করতে গেলে তোমার হিউজ টাকা ইনভেস্ট কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আর নিজের বাড়িতে করে যদি আমি ওইসবগুলো করতে যাই, তাহলে আমি কোথাও না কোথাও বাকি স্টুডিওগুলো থেকে আমি পেছিয়ে পড়বো, কারণ তারা তো কন্টিনিউয়াসলি আপগ্রেড করছে। তো আমি 4000 টাকা প্রায় ঘন্টা দিয়ে আমি ইয়াশরাজ স্টুডিওতেও ডাব করতে পারি, বম্বেতে এক স্টুডিও যাবো, মাইকের সামনে দাঁড়াবো, বাড়িতে তার লাগাও, লাগাও, এইটা ব্যাকডেটেড হয়ে গেছে, কী করবো, আমি তো কিনে ফেলেছিলাম, ওটাই ইউজ করতে, আমি চক্করে যেতেই চাই না। সো however way the technology is moving, you might not agree to a lot of things, but you will have to accept it. কিছু করার নেই, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, তো আমার মনে হয় যদি সত্যজিৎ রায় আজকে বেঁচে থাকতেন, তাহলে এডিটিং থেকে আরম্ভ করে সব কিছু জিনিসে হি উড হ্যাভ ক্রিয়েটেড মার্ভেলস আউট অফ ইট, ডেফিনেটলি অ্যামেজিং মার্ভেলস আউট অফ ইট, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। তো হি উড হ্যাভ মেড মার্ভেলস আউট অফ ইট। সো
তুমি যদি বলো তাহলে এই যে বলছো তুমি এখন হিউম্যান ফ্যাক্টর হারিয়ে গেছে, আর যদি 30-35 বছর আগে আসতো, 40 বছর আগে আসতো, তাহলে এই ডিরেক্টরগুলো কোথায় পৌঁছতো বলো তো? সত্যি তারা আমাদের না জানি কি দেখিয়ে যেতেন, তাই তো? ডেফিনেটলি আমার ভাবতে ভালো লাগছে, হয়তো সত্যি take it বউকু with বাবুর the- বন্ধু হয়ে যেত। একটা জিনিস ডেফিনেটলি বলা যায় যে ইনডিসপেন্সিবিলিটি, অপরিহার্যতাটা যেটা, সেটা কমে গেছে। মানে আমাকে যদি ধরো আমাকে যদি না পায়, তাহলে অন্য একজনকে কারোকে দিয়ে সে যদি গলার সাউন্ডটা যদি ভালো হয়, তাকে দিয়ে গাওয়ানো যেতে পারে, তাকে সুর পারফেক্টলি সুরে করে ইয়ে করে করে দেওয়া যেতে পারে। তো সেই অপরিহার্যতা, যেমন আগেকার দিনে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে বাইরে ট্যুর করতে গেলে তারা যতদিন না ফিরতো, আর ডি বর্মন, এস ডি বর্মন হোক বা যেই হোক না কেন, তাদেরকে ওয়েট করতে হতো যে কব লট রায় কিশোর দা, কব ইয়ে কর রায়, ওয়েট করতে হতো। এখন হলে আমি জানি না, এআই দিয়েও তো কিশোর কুমারের গান হচ্ছে। আমি কালকে দেখছিলাম সায়ারার গানটা কিশোর কুমার গাইলে কীরকম হতো, সেটা এআই ভার্সন আমার মেয়েই আমাকে পাঠিয়েছে। তো কী হতো সেটা করা যাচ্ছে। এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি হয়তো একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, বাট আদারওয়াইজ কী বলবো, পজিটিভ দিকটা নিয়ে আই থিঙ্ক ইউ শুড ওয়াক দ্যাট পাথ। একদিকে টেকনোলজি এগোচ্ছে, আর অন্যদিকে টেলিভিশনে সারাক্ষণ আমরা বিভিন্ন ধরনের রিয়েলিটি শো দেখতে পাচ্ছি। রিয়েলিটি শোয়ে অসাধারণ গান গাইছে, ফাটিয়ে দিচ্ছে, এরকম বহু প্রতিযোগী পরবর্তীকালে প্লেব্যাকের দুনিয়ায় আর নাম করতে পারছে না। আবার হয়তো রিয়েলিটি শোতে সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারিনি, ফেল করেছিল সেই সময়, সেই রকম একজন তো আজকে সারা ভারতবর্ষ কাঁপাচ্ছেন। আমাদের কলকাতার নয়, ঠিক মালদা মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। এই রিয়েলিটি শো থেকে কি সত্যি সত্যি ট্যালেন্টকে তুলে আনা যায়? আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে সত্যি কি ট্যালেন্ট উঠে আসে, আর দ্বিতীয় হচ্ছে রিয়েলিটি শোর সঙ্গে প্লেব্যাক সিঙ্গিংয়ের তফাৎটা কোন জায়গাটা? দেখো, কালকেই সুনিধি চৌহান একটা ইন্টারভিউ কাল পরশুই দিয়েছে কোনো একটা পডকাস্টে, তাতেও বলেছে রিয়ালিটি শোতে সবটাই ফেক। বলে দেওয়া হয় যে অমুক একজন ছেলে বা মেয়ে, সে ধরো আমি বলছি মালদা থেকে এসছে, সেখানে শহরে সে অলরেডি খুব পপুলার, কাজেই তার জন্য প্রচুর SMS আসে, কাজেই ওকে বাদ দেওয়া চলবে না, ইনিশিয়াল রাউন্ড ওকে রাখতে হবে অনেকদিন। তো এই রিয়েলিটি শোতে আমরা যেটা দেখি তার মধ্যে ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং সব ট্যালেন্ট আছে, আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট আছে, কিন্তু ওটাই তো ব্যাপার যে সবাই তো সুযোগ পাবে না। দেখো, রবার্ট হাফ বলে এক ভদ্রলোকের একটা দারুণ কথা আছে যে ট্যালেন্ট ইজ ডেফিনেটলি রেয়ার, বাট দের ইজ সামথিং উইচ ইজ ইভেন মোর রেয়ারার দ্যান ট্যালেন্ট, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু রেকগনাইজ ট্যালেন্ট। সেই জন্যে হাজার হাজার আর্টিস্ট, হাজার হাজার অ্যাক্টার, ডিরেক্টর, তারা একজন দুজন প্রডিউসারের পেছনে দৌড়চ্ছে যদি সে চান্সটা দিতে পারে। যে ভালো প্রডিউসার, মহেশ ভাট দেখো, দরজা নক করেছিল অনুপম খের, সেখান থেকে মনে হয়েছিল যে একেই আমি সারাংশ করা, ওতে সঞ্জীব কুমারের করার কথা। তো মহেশ ভাট কত লোককে, তো এরকম সুভাষ ঘাইও করেছেন, যাকে কত কত আছে। তো সবাই তো সুযোগ পেতে পারে না, তাদের মধ্যে কে কতটা নিজেকে আরও পলিশ করে নিচ্ছে সেটারও ডিপেন্ড করে। আর দেখো, টেলিভিশন ইন্ডাস্ট্রি আর ফিল্ম ইন্ডাস্ট্রি দুটো সম্পূর্ণ ডিফারেন্ট মিডিয়াম। এটা এক্সপেক্ট করা উচিত না যে দ্যাট দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ এনি হাউ অব্লিগেটেড টু অ্যাবজর্ব এভরি ট্যালেন্ট দ্যাট কামস ফ্রম দ্য টেলিভিশন ইন্ডাস্ট্রি। It doesn't happen that way. It has never happened, and it has never happened in the past. It will not happen in the future as well. তার মধ্যে যারা যাচ্ছে, যারা মানে টপ 10-এ হলেও দেখি যে তারা সব বম্বে চলে যায় অনেকে, তারপরে সবাইকার কি ভাগ্য খোলে, দেখি বিকেলবেলা একটা হয়তো কফি শপে বা কোনো একটা মলেতে একসঙ্গে প্রচুর ছেলেমেয়ে বসে গল্প করছে, তারা সবাই খুব ভালো গায়, কোনো না কোনো ইয়েতে রিয়েলিটি শোয়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, প্রতি বছর সেই সংখ্যাটা বাড়ছে। তারা কি সবাই চান্স পায় না। বাট ওই মানে কি বলবো, টিভিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কেউই এখানে, এভরিওয়ান ইজ ডুইং দেয়ার বিজনেস, তাই তো? ইট ইজ এ কমার্শিয়াল সাকসেস। না হলে তোমার একটা টেলিভিশন শোতে যখন তুমি রিয়েলিটি শো দেখছো, তুমি খুব বিরক্ত হতে পারো যে মাঝে তেলের অ্যাড, সাবানের অ্যাড, কি বলবো, জুতোর অ্যাড, এগুলো কেন আসছে? এই জন্যই আসছে বিকজ ওই শোটা পপুলার বলে। যেদিন ওই তেল সাবান বিক্রি করা বন্ধ হয়ে যাবে, সেদিন টেলিভিশন চ্যানেল ওই শোটাকে বন্ধ করে দেবে। এটাই তো ব্যাপার। ইটস এ ভেরি কমার্শিয়াল থিং। বম্বেতেও যেমন ইমোশনের ওপর কেউ কারোকে সুযোগ দেয় না। যদি কেউ মনে করে যে তোমার ট্যালেন্টটা সে বাইরে ইয়ে করতে পারবে, সেল করতে পারবে এবং সেটা থেকে লাভ করতে পারবে, তাহলে তোমাকে চান্স, মানে তোমায় ইয়ে দেবে। আমি বলছি না এক্সেপশন নেই, ডেফিনেটলি আছে, বাট এই যে সায়ার
সাইয়ারার যে টাইটেল সংটা যে গেয়েছে, নামটা এখন আমার মুখস্থ হয়নি, বা যে গেয়েছে তাকে গত পরশু দিনই আমাদের গুলশান কুমারের ছেলে টি সিরিজে ওকে সব কিছুর জন্য সাইন করেছে, ফর নন ফিল্ম যা যা ওর এলাকার যে যে ট্যালেন্ট কেউ নিয়ে আসতে চায় সবাইকে ও মানে সাইন, মানে সবাইকেও যাতে হেল্প করতে পারে। হি হ্যাজ বিন এক্সক্লুসিভলি সাইন বাই টি সিরিজ। So why so? Because T Series thinks that is a good script, good share to invest. So let's do a mutual fund. তোমার উপকার হবে, আমার উপকার হবে. Look it that way. It's like that. সোনু নিগম না অরিজিৎ সিং, কে তোমার পার্সোনাল ফেভারিট? দেখো, তুলনা করা উচিত না, দুজনেই খুব ভালো গায়ক। এখন তুমি কে কতটা সাকসেস পেয়েছে তার ভিত্তিতে তো তুমি কারোর মূল্যায়ন করতে পারো না। হ্যাঁ, তুমি ধরো আমি বলছি যে অরিজিৎ সিং, আমি সোনু নিগমকে বলতে শুনেছি যে নিজেকে যদি 8 দেয় তাহলে অরিজিৎ সিংকে 16 দেবে। হ্যাঁ, তো হি হ্যাজ রিচড আ ডিফারেন্ট লেভেল অলটুগেদার। ওর যে ভার্সেটালিটি বা যেভাবে ও এক একটা গানকে রেন্ডার করছে, স্পটিফাইতে ওয়ার্ল্ড ওয়াইড টেলর সুইফটের পেছনে দিয়ে নাম্বার 1, এগুলো তো আগে কখনো হয়নি। সো হি হ্যাজ ডান দোজ থিংস। সো হি ইজ অ্যান ফেনোমেনন যাকে বলে। কিন্তু মানে অরিজিৎ সিংয়ের মতো তুমি নাম করতে পারোনি, বা অরিজিৎ সিংয়ের মতো গাও না বলে তুমি যেটা গেয়েছো সেই জায়গাটায় কি তুমি ফেলিয়ার? মোটেই না। अक्षय खन्ना जगह सक्सेसफुल, अनिल कपूर जगह सक्सेसफुल। जब तक वो शाहरुख खान जैसा सक्सेसफुल नहीं होता है, आमिर खान जैसा सक्सेसफुल नहीं होता है, तब तक वो सक्सेसफुल नहीं है। এটা কী ধরনের ব্যাপার? আমি এটাতে বিলিভও করি না। তো আমার মনে হয় যে তোমার এত 140-50 কোটি লোকের মধ্যে কয়েকজন আছে, হাতে গোনা কিছু আর্টিস্ট আছে যারা বড় হিরোদের জন্য গান গেয়েছে। হ্যাঁ, আমি হয়তো 50টা গেয়েছি, কেউ হয়তো 100টা গেয়েছে, কিন্তু 100টা আমি গাইনি বলে আমার 50টা খারাপ, এটা তো হতে পারে না। তো সেই জন্যে দুটো প্রজন্মের গাভাস্কার আর সচিন তেন্ডুলকারের মধ্যে যেমন তুলনা হতে পারে না, তেমনি এই দুটো প্রজন্মের সিঙ্গারের সঙ্গে কখনো তুলনা করা উচিত না। তোমার সিঙ্গিং স্টাইল কি কোথাও কিশোর কুমার এবং কুমার শানু থেকে ইনফ্লুয়েন্স? অনেক দিন আগে বাবা, তখন 92, 93, 94, 95 স্টেজে উঠতাম, যে গানগুলো তখন হিট হতো সেই গান লোকে গাইতে বলতো। তখন 80% গান শানুদার হিট হতো আশিকির পরে, উদিত নারায়ণের গান হিট হতো, অভিজিৎ দা ছিল, বিনোদ রাঠোর ছিল। স্টেজে উঠে আমাকে এসি দিওয়াঙ্গিও গাইতে হতো, কবি ওই যে কী যেন দিলের গানটা ছিল, ওই পাপা খেতেও গাইতে হতো, দিলের কবি নীন্দ না আয় কবি চয়ন না আয়, এটাও গাইতে হতো। কল্যাণজি আনন্দজি যখন বিদেশে শোতে, বা শাহরুখ খানের প্রথম ট্যুর বাজিগার ট্যুর, তাতেও সব গান আমি স্টেজে গাইতাম। তখন 40 জন 50 জন অর্কেস্ট্রা যেত, সিডি বাজিয়ে হতো না, আমাদেরকে রিহার্সাল করতে হতো, স্টেজে ওটা গাইতে হতো, তাদের সঙ্গে একটা পারফর্ম করতো। 95-এ অক্ষয় কুমারের প্রথম মাস্ট ট্যুর, সেটাতেও আমি ছিলাম। ইয়েতে ইনফ্যাক্ট 94-এ ওই সব ডুয়েটগুলো ওগুলো আমি আর ফাল্গুনি পাঠক, যে ডান্ডিয়া কুইন, সে গাইতো। তো এই সময়টাতে আমি যদি বলি যে ভাই কুছ না কাহো, আমি নিজের স্টাইলে গাইবো। হ্যাঁ, আমি পাপা कहते নিজের স্টাইলে গাইবো। অভিজিৎ দা তখন ওলে ওলে, বড়ি মুশকিল হ্যায়, যেগুলো হিট হতো, বাদারা সানাম, সব গাইতে হতো। সেই জন্যে ডেফিনেটলি উদিত না, আমাদের গায়কিটা, শানুদার গায়কি, শান বলো, বা কি বলবো, অমিত কুমার তো ছেড়ে দাও, কিশোর কুমারের ছেলে, বাট যারা কিশোর কুমারের স্কুল অফ সিঙ্গিং, যেমন রফি সাহেবকে যদি কেউ ফলো করে, সোনু করেছে, সোনুর আগে মুন্না আজিজ করেছে, তো অনেক সময় সোনুকে বলা হয়েছে যে মুন্না আজিজের থেকে ইনফ্লুয়েন্স, বাট ওইটা একটা স্কুল অফ সিঙ্গিং। আবার অনেকে মুকেশের স্কুল অফ সিঙ্গিং ফলো করেছে, তো কিশোর কুমার ওয়াজ দ্য স্কুল অফ সিঙ্গিং। আমরা তো ওটাই শুনে বড় হয়েছি। তো শানুদা, উদিত নারায়ণ আমাদের থেকে 16-17 বছরের সিনিয়র, তো ওই গানগুলো তখন হতো, ওইগুলো গাইতে হতো। আমার এখনও যদি তুমি আমাকে বলো দিল হ্যায় কে মানতা নেহি, নিশ্চয়ই গাইবো, ওয়াই নট। তো ওই সব স্ট্রাগলগুলো তো শুরুর দিকে থাকে। তো আমি কেন এই বিতর্কে যাব? আমি শুরুর দিকে যখন নিজের গান ছিল না, অবভিয়াসলি অন্যের গান স্টেজে গাইতে হতো, সেই গানগুলোর মধ্যে 80% শানুদার ছিল, তো আমাকে ওইভাবেই গাইতে হতো স্টেজেতে। হ্যাঁ, তো তারপরে আই হ্যাভ শোড মাই মেটাল। রিসেন্টলি কি তুমি অনেকটা ওয়েট লুজ করেছো?
ভাই তুমি কোথাও গেলে যদি লোক দেখে বলে যে বাবুল মোটা হয়েছে, আমাকে মোটা লাগছে, আমি বেশিরভাগ লোক কি দেখে বলে কী বলছো, আমি খাচ্ছি না এখন, আমি তো এখন দৌড়চ্ছি, ইয়ে করছি, আমার তো এই দেখো পেট এই ছিল। যদি সামনের লোকটা বলে যে আপনাকে মোটা লাগছে, বলো হ্যাঁ আমি একটু মাংস তো বেশি খেয়েছি, বাইরে একটু কদিন খেয়েছি, একটু ওজন বেড়েছে, মেনে নাও, মেনে নাও। আর যদি তোমাকে সামনের অনেকগুলো লোক যদি একসাথে বলে, কিছু লোক জানে যে তুমি রোগা হয়েছো বললে খুশি হয়, সে তোমার দুটো কাজ হয়তো হাসি মুখে করে দেবে, বা একটু খুশি মনে তোমার মুড ভালো হয়ে যাবে। তো সেরকম লোকগুলো চেনা যায়। তার বাইরে যদি বহু লোক জিজ্ঞেস করে, বলে যে বা আপনাকে বেটার লাগছে, তাহলে সেটা সত্যি। আর যদি বলে যে না ভাই আমি তো কিছুই তফাৎ দেখছি না, তাহলে মেনে নিয়ে তোমার যদি তফাৎ করতে ইচ্ছা হয় করো, যা করতে। আমার পার্সোনালি মনে হচ্ছে ওয়েট লুজ করেছো, এবং সেটার পেছনে কি কোথাও নতুন ছবিতে কাজ করার একটা অবদান আছে? আই জাস্ট ওয়ান্ট টু বি হেলদি, আই জাস্ট ওয়ান্ট টু লুক গুড। অ্যাট আ সার্টেন টাইম আমি 108 কিলো 9 কিলো ওজন ছিল। হ্যাঁ, খোয়া খোয়া চান যখন বেরিয়েছিল আমাদের আলকা ইয়াগনিকের সময় 1999-এ, সেই সময় রমেশ তরানি কুমার টিপসে মজা করে বলতো যে तुझे मैं वीडियो में नहीं डालूंगा, हाँ मैं बड़े बड़े अच्छे लोगों को लेके आऊँगा, उनसे वीडियो कराऊंगा, तेरे को अगर डालूंगा ना तो गाना देखने में খারাপ হয়ে যায়গা। কারণ তখন ভিডিও এসে গেছে, লোকে গান শুনছে না, খালি চোখে দেখছে। তো আমার খোয়া খোয়া চাঁদে ছিল আকাশদীপ সেহগল, তখনকার একদম ওয়ান অফ দ্য হটেস্ট অ্যাক্টার্স, মানে মডেল অ্যাক্টর আকাশদীপ সেহগল। মিস ইউনিভার্স এশিয়া প্যাসিফিক আমাদের দিয়া মির্জা, শি ফিচার ইন ইট। ফারাহ খান তার আগে এই আমাদের পেহলা নাশা পেহলা খুমার স্লো মোশনে পুরো ছবিটা শ্যুট করেছিল, তার জন্যে ও তোমার ফিল্মফেয়ার পেয়ে গেছিলো। দ্যাট ওয়াজ হার ফার্স্ট ডিরেক্টোরিয়াল ভেঞ্চার ইন টার্মস অফ মানে ভিডিও করা বা কিছু। তার তো অনেক পরে ও ডিরেক্টর হয়েছে, ওটা দ্যাট ওয়াজ ফার্স্ট। আমি তো ফিচার করিনি, ওরাই দেখেছে, আমি দূর থেকে দেখেছি। আবার সেকেন্ড গানটা যেটা, সেটাতে জন এব্রাহাম আর রেশেল রুবেন তারা ছিল, টিউলিপ জোশী, সেটাও দেখো ভিডিও ইয়েতে আছে। তখন জন এব্রাহাম একদম নতুন, একদম নতুন। তো এখানে আমি তাহলে ছোট্ট করে এটাই বলতে পারি যে আমি সকালবেলা ওর সঙ্গে শুটিংয়ের আগে, তখন ওকে আমি চিনি না, তো শুটিংয়ের আগে আমি বাড়িতে মানে এইটা শ্যুট করার আগে একদিন সকালের ফ্লাইটে আমি বোধহয় কলকাতা বা কোথাও একটা আসছি, নাকি দিল্লি যাচ্ছি বোধহয়। তো তার আগে আমি যখন বেরোচ্ছি, অবভিয়াসলি এয়ারপোর্টে গেলে তুমি একটু স্মার্ট কিছু পরতে চাও, তো আমি সাদা শার্ট ফার্ট এটা সেটা অনেক কিছু ফেলে দিলাম, ছেলেটাকে একটু বললাম কী সব জামা কাপড় দিস, ভালো ইটে পরে পরে ইয়েতে গেলাম। গিয়ে একদম শুরুর দিকে, তো তখন লাইনে দাঁড়িয়ে আছি, ইকোনমি ক্লাসের লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখছি বেশ কয়েকজন আগে একটা দারুণ সুন্দর সুঠাম চেহারা, লম্বা একটা বেশ গুড লুকিং একটা ছেলে, আরও 2-3টে মেয়ে ছিল। দিল্লিতে কোনো একটা শো ছিল, তার জন্য ওরা একসঙ্গে যাচ্ছিল। আমি দেখলাম দাঁড়িয়ে আছে, সলিড লাগছে সবাইকে। তার মধ্যে আমি ছেলেটাকে যখন দেখলাম, দেখে আমার একটা উপলব্ধি হলো যে তার আগে এক্স্যাক্টলি ও যে শার্টটা পরেছে জি স্টার, ওটা আমার ওই আমার বম্বে জিমেতে লেখা আছে, ওই জন্য মনে জি স্টারের যে শার্টটা আমি খাটে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, এক্স্যাক্টলি ওই শার্টটাই ও পরে আছে। আর বোতাম নেই, কুচকোনো, ইস্ত্রি করাও নয়, ইজ লুকিং সলিড। সো আমার ডায়েরিতে ওই ডেটেতে লেখা আছে যে ইট ইজ নট দ্য শার্ট উইচ মেক্স ইউ লুক গুড, ইট ইজ ইয়োর ফিজিক দ্যাট মেক্স দ্য শার্ট লুক গুড। এবং তারপরেই যখন শুটিংয়ের পরে ওর সঙ্গে আলাপ হয়, হয়, আমি ওকে জিজ্ঞেস করি, এগুলো জানতে করি, তখন ওর যে ট্রেনার ছিল শ্যাম রাহাটে, মিস্টার ইন্ডিয়া হয়েছিল, ওকে জন আমার সঙ্গে লাগিয়ে দেয়, বলে যে ওর সঙ্গে তুমি করো, এক্সারসাইজ করো, হি উইল মেক ইউ আ স্লিম গাই, ডায়েট ফ্যাট সব বলে দেবে। শ্যাম রাহাটে আমাকে ট্রেনিং করাতে আসতো। এবারে একটু একটু করে আমি তখন বম্বেতে ফ্ল্যাট ট্যাট হয়েছে, একটার পরে দুটো হয়েছে, দুটোর পর তিনটে হয়েছে, জায়গা বাড়ছে। তো আমার বাড়িতে জিম এখনও আছে, বানিয়েছি। তো সেখানে শ্যাম রাহাটে বললো যে একটা জিম বানানো হোক। সেইটাতেও প্রথম দিন মানে যখন জিমটা ওপেনিং হলো, জন দরজার পেছনে একটা কাগজে কোনটা কী করব, কটা করে সেট করব, শ্যাম রাহাটে ওর হাতের লেখায় লেখা আছে, সব লিখে দিয়ে গেছে, ওই জিমটা যেটা বম্বেতে বানিয়েছিলাম। দ্যাট ইজ দ্য টাইম ওয়েন আই স্টার্টেড, যে ওই আর্টসটা তখন নাম হয়ে গেছে, বিদেশে অনেক শো হচ্ছে, সব জায়গায় করছি, তার আগেও অনেক করেছি, বাট তখন করছি। তো তখন মনে হতো যে ইউ শুড লুক গুড। আর কোথাও খুব মোটা সোটা দেখলে মনে হতো যেন এই লোকটা ইজ নট কেয়ারফুল অ্যাবাউট হিমসেলফ, নাহলে 108-109 কিলো ওজন সে হতে দিচ্ছে কেন, ওয়াই ইজ হি অ্যালাউইং হিমসেলফ টু গো টু দ্যাট লেভেল,
তবে নিশ্চয়ই সে তার খাওয়ার প্রতি কন্ট্রোল নেই, তার হয়তো জীবনযাত্রার প্রতি কন্ট্রোল নেই, কোথাও একটা তাকে কেয়ারলেস মানুষ মনে হতো। তো সেইটা আমাকে অ্যাডপ্ট করতে হয়েছিল। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমার ট্রেডমিলের ওপর লেখা ছিল মাইলস টু গো বিফোর আই স্লিপ। ওটা লেখা ছিল, আর লিটারেলি ওটা মাইলসই ছিল, মানে শোবার আগে দৌড়োতে হবে ওইটা লেখাতে, ওই জন্য লিখেছিলাম মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো ওটা লিখেছিলাম। আর তার সামনে ওই প্রায় 1.5 বছর আমি যখন এক্সারসাইজ করছিলাম, তার মধ্যে অন্তত 50 থেকে 60 দিন আমি কন্টিনিউয়াসলি নায়ক ছবিটা দেখেছিলাম। আমি এটা দুবাই থেকে টিভি নিয়ে এসেছিলাম প্যানাসনিকের, যেটা টিভি আর টিভির নিচে একসাথেই 2-in-1 একটা ভিডিও ক্যাসেট লাগানো যেত, ভিডিও রেকর্ড ক্যাসেট লাগানো যেত। তো ওইটাতে যেটা তুমি লাগাতে সেটাই টিভিতে দেখা যেত। সেটা আমার জিমের ঠিক কর্নারেতে এরকম একটা দিয়েতে সেখানে লাগানো ছিল। তো আমি অন্তত 50 থেকে 60 দিন এভরি সেকেন্ডে আমি নায়ক ছবিটা দেখতাম রোজ। আর ওতে বেশ কিছু প্রত্যেক দিন নতুন কিছু না একটা কিছু আবিষ্কার করতাম। ওতে অনেক ডায়লগ আছে, যে ডায়লগগুলো খুব ইন্সপায়ার করতো, খুব মোটিভেটিং, ডায়েরিতে লিখে রাখতে হতো। তো দিস ইজ দ্য স্টোরি। সো এখন রোগা হচ্ছি, সেটা কোনো হিরো হওয়ার জন্য, হিরো হওয়ার তো ছেড়ে দাও, সেরকম কিছুর জন্য নয়, কোনো অ্যাক্টিং অ্যাসাইনমেন্ট সেসব নিয়ে আমি কিছু বলছি না। পয়েন্টই যেটা তোমাকে শুরুতে বলেছিলাম, লাক ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন অপরচুনিটি মিটস প্রিপারেশন। পয়েন্ট ইজ দ্যাট আই এম কমপ্লিটলি প্রিপেয়ার্ড ইন এভরি সেন্স অফ দ্য টার্ম। যদি সেরকম কোনো অফার আসে, আমি তো অ্যাক্টিং করতে ভালোবাসি, বহুবার বলেছি, করবো। তাহলে এইটা আমাদের দুজনেরই ভীষণ মিলল বলে জাস্ট একাডেমিক ইন্টারেস্ট থেকে জানতে চাইছি, নায়কের কোন ডায়ালগটা ফেভারিট? ওটা বলে কোনো লাভ নেই, ওটা ওটা হচ্ছে মনে রেখে দেবো। শর্মিলা ঠাকুর ওই ছবিতেই বলেছিল যে লিখে, আমি ডায়েরিতে লিখেছি তো, লিখে মনে রেখে দিয়েছি, সবাইকে বলার দরকার কি আছে। অসাধারণ স্পোর্টসম্যান স্পিরিট। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আমরা শেষটা একটা র্যাপিড ফায়ার দিয়ে করতে পারি। যেটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করবে না দেবো না, বলো, র্যাপিড ফায়ার করো। ফার্স্ট কোয়েশ্চেন, আপনি কি ফ্যামিলি ম্যান নাকি প্রচণ্ড ওয়ার্কাহলিক? দুটোই। দুটোই। আমি আমার মেয়ের খেলনা ভেঙে গেলেও আমি ফেভিকল, ডেনড্রাইট, সুপার গ্লু, এমসিল দিয়ে করে দিই। আবার রান্নাও করি, বাগানও করি, কুকুরদেরও দেখি। সো আমি আমার টিটোটালার। কাজ শেষ হলেই আমি বাড়ি যাই। আমার ফ্যামিলি ম্যান। বাবা ঘুম থেকে উঠেই সকালবেলা আমার ঘরেই চলে আসে, ওখানেই আমরা একসাথে চা খাই, ইয়ে করি। সো কমপ্লিটলি ফ্যামিলি ম্যান বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ফেভারিট পাস টাইম? আমার কোনো পাস টাইম নেই, আমি যখন যেটা করি তখন সেটা করি, কোনো পাস টাইম নেই। সচিন তেন্ডুলকর না সুনীল গাভাস্কার? গাভাস্কার, কারণ হেলমেট ছাড়া ওই সময় কি উনি খেলেছেন, যে সময় আমার মনে হয় যে জীবনে 4টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে কনভিকশন, থার্ড হচ্ছে কারেজ, ফোর্থ হচ্ছে পেশেন্স। তুমি গাভাস্কারের যে কোনো ব্যাটিংয়ে দেখে নাও, 4টেই পাবে। আর সেকেন্ডলি হ্যারাল্ড লারউড, যে বডি লাইন সিরিজে ইয়ে করেছিল, লারউড, সে যখন প্রায় 80 পর, সেই সময় আমাদের ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য ওর বাড়িতে গেছিলেন ওনাকে ইন্টারভিউ নিতে। তো উনি বেসিক্যালি ক্রিকেট থেকে তখন মানে অনেকটাই দূরে, আর খবর রাখেন না। তো তেন্ডুলকারের কথা জিজ্ঞেস করেছিল যে একটা ছেলে আছে তোমাদের, বলে যে তেন্ডুলকার সে নাকি ব্র্যাডম্যানের মতো খেলে। তো সাংবাদিক বলেছিলেন যে হ্যাঁ, বলেছিল আচ্ছা বলো তো কি হেলমেট পরে? তো বললো হ্যাঁ পরে। উড়িয়ে দিয়েছিল, মানে তাহলে এরমভাবে উড়িয়ে দিয়েছিল। তাহলে তো তেন্ডুলকার ইজ গ্রেট, কোনো কথা হবে না, বাট আই থিঙ্ক সুনীল গাভাস্কার, এন্ড অফ স্টোরি, কথা হবে না। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র না পাহাড়? সমুদ্রের ধারে পাহাড় থাকলে দারুণ লাগে। আছে তুমি যদি ভ্যানকুভারে যাও, তাহলে সি টু স্কাই বলে একটা হাইওয়ে আছে, সেখানে বাঁদিকে পুরো প্যাসিফিক ওশান, আর তার পাশে যে রাস্তাতে যাচ্ছে সেটা তোমাকে নিয়ে যায় হুইসলার বলে একটা জায়গাতে, যেখানে ওয়ার্ল্ড স্কিইং চ্যাম্পিয়নশিপ হতো, পুরো বরফে ঢাকা। আচ্ছা। তো বাঁদিকে কিন্তু প্যাসিফিক ওশান, পরের দিকে একটু রাস্তাটা ভেতরে ঢুকছে। তো দুটোই, আই ক্যানট চুজ। ওকে। অরিজিৎ সিং, কিশোর কুমার, কে, মোহাম্মদ রফি, কুমার শানু, তোমার পছন্দ অনুযায়ী 1, 2, 3, 4 একটু সাজাও।
কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। Personal তারা যে নিজের জায়গায় তারা ফুলের মতো আছে। আমি প্রত্যেকটা ফুলকে সকালবেলা জল দেবো, তারা যারা চিরকাল ফুটে থাকে এবং তাদের যে ফুলের যে গন্ধ সেটা যাতে কোনোদিন নষ্ট না হয়। সবকটা আর্টিস্টের ক্ষেত্রে সত্যি। প্রিয় হিন্দি সিনেমা? প্রিয় হিন্দি সিনেমা আমার হচ্ছে আখরি রাস্তা খুব ভালো লাগে। অনেক কিছু আছে ওই বইটার মধ্যে, অমিতাভ বচ্চনের ডাবল রোল। আর ডেফিনেটলি দিওয়ার, ওটাতে কনফিডেন্স, অমিতাভ বচ্চনের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু। আমি যদিও নন স্মোকার, কিন্তু বহু ছবিতে আমায় দেখবে আমি সিগারেট খাচ্ছি, অনেক ছবিতে আমি সিগারেট খেয়েছি। তো আই থিঙ্ক ফিনোমেনাল। তো একটা লাইনে যদি বাবুল সুপ্রিয়কে ডিফাইন করতে বলা হয়, হোয়াট উড বি দ্য লাইন? I am someone who has never stopped myself from trying. It is about giving yourself the chance. নিজেকেও সুযোগ দিতে হবে, নিজেকে সুযোগ দিতে হবে। If you don't get a godfather, become your own godfather. That's what it is. ভবিষ্যতে কি মিউজিক ডিরেক্টর হবে কখন? না, মিউজিক ডিরেক্টর হওয়ার কোনো আমার ইয়ে নেই, কোনো স্পৃহা নেই। তবে যদি কোনোদিন হই, ওই যেটা বললাম, যদি কোনোদিন হই তাহলে সব গান কিন্তু অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াবো, তবে বাবুল সুপ্রিয়র গান থাকবে না, এটা সত্যি। অ্যাকর্ডিং টু ইউ, বেটার প্রশাসককে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় না মাননীয় শ্রী নরেন্দ্র মোদী? দেখো, আমি মোহনবাগানে খেলতাম, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছি, তখন আমার সেরা ক্লাব, আমার প্রিয় ক্লাব বললে আমি মোহনবাগান বলতাম। আমি এখন ইস্টবেঙ্গলে যদি খেলি, মোহনবাগানের বিরুদ্ধে গোল করি, হ্যাঁ, তো আমাকে যদি তুমি বলো আমার প্রিয় ক্লাব কোনটা, আমি বলবো ইস্টবেঙ্গল। কাজে আই থিঙ্ক দি আনসার ইজ ভেরি অবভিয়াস টু মমতা ব্যানার্জি। ওকে, থ্যাংক ইউ। আজকে তো আমার স্বপ্ন পূরণের একটা দিন। আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা করেছি। এপিসোডের একেবারে শেষটা আমার একটা প্রিয় গানের দুটো লাইন শোনানো যায় কি? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, না বলার কোনো জায়গা নেই, বলো। হাম তুম আমার অসম্ভব ফেভারিট। सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को पढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम, आँखों से हमको उतरने दो जरा, कहो ना प्यार है तुमसे प्यार है। লাভলি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের নিশ্চয়ই অসম্ভব ভালো লেগেছে আজকের পর্ব। তাহলে কি করতে হবে? আমাদের একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে এই পর্বটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভালো কমেন্টগুলো আমি অবশ্যই বাবুলদার কাছে পাস করার চেষ্টা করব এবং রিয়াকশন জানানোর চেষ্টা করব। আপাতমস্তক একজন শিল্পী, শিষ্টাচারের যিনি 100 অসম্ভব ক্রিকেট প্রেমী, এবং আরও একটা ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে উনিও মোহনবাগানের প্রচণ্ড ফ্যান আমার মতো। এই সমস্ত বিষয়গুলো ভালো লাগলো, অসম্ভব ভালো লাগা, আর কিছুটা শিক্ষা জীবন সম্পর্কে জানা, জীবনবোধ সম্পর্কে জানা, এই নিয়ে আমাদের আজকের পর্ব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, গুড বাই।